কি ব্যাপার ভাবি, আপনি আমাকে ডেকে এনে দরজা বন্ধ করে দিলেন কেন? ভাবি বলল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার সঙ্গে তেমন কিছুই করব না, শুধু একটু নাটক করব, তুমি শুধু দেখে যাও। আর ভাবি কাকে বলছো? আমি বললাম, দেখুন অতীতে যা হবার হয়েছে, এখন আপনি আমার ভাবি আর আমি আপনাকে সেই সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলছি। প্লিজ আপনি অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান। ভাবি নিমিষেই তার রূপ পাল্টে বলল, তুই কি ভেবেছিস আমাকে কষ্ট দিয়ে তুই তোর অদিতির সঙ্গে সুখে থাকবি? সেটা আমি বেঁচে থাকতে হতে দিব না। আমি অনুরোধ করে বললাম, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যান। ভাবি বলল, তোকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল? ভালোবাসার দিকটা তো তুই আগে আমাকে দেখিয়েছিস। যখন আমি তোকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম ঠিক তখনই আমাকে ছেড়ে দিয়েছিস। তুই যখন আমার সঙ্গে ব্রেকআপ করেছিস তখন তোর পা পর্যন্ত জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম, আমাদের রিলেশনটা এভাবে ভেঙে দিও না প্লিজ, প্রয়োজনে তুমি যা বলবা আমি তাই করব, তবুও আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া সত্যি মরে যাব, প্লিজ আমার কথাটা শোনো। সেদিন এভাবে কান্না করে তোকে কথাগুলো বলেছিলাম, কিন্তু আমার কান্নার আর্তনা তুই ন্যাকামি ভেবে উড়িয়ে দিয়েছিস। আমার কান্না করার কোনো মূল্য তোর কাছে ছিল না। ব্রেকআপের পর আমার কাছে কেন জানি মনে হয়েছে তোকে ছাড়া আমি অচল। তোর কথা ভেবে খুব কষ্ট হতো, এর মধ্যে নিজেকে কয়েকবার শেষ করতেও গিয়েছিলাম, কিন্তু পরিবারের কথা ভেবে সাহসে আর কুলাইনি, আমি নিশ্চুপ। ভাবি বলল, তখন থেকে মনের মধ্যে তোর প্রতি রাগ জিদ কাজ করত। আমার জীবনটাকে যে নরক বানিয়ে ফেলেছে তার জীবনকেও আমি আমার থেকে 3 গুণ নরক বানিয়ে ফেলবো। আমি বললাম, ওহ, তার মানে ভাইয়াকে আপনি ভালোবেসে বিয়ে করেননি, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই ভাইয়াকে ফাঁসিয়ে বিয়ে করেছেন। ভাবি ডেবিল মার্কা হাসি দিয়ে বলল, সেটাই ভাবতে পারিস। আমি বললাম, আমি এখনই ভাইয়াকে এসব বলে দিব, দাঁড়ান। এই বলে দরজার কাছে যাব, এর মধ্যে ভাবি আমার পথ আটকিয়ে বলে উঠল, তোমার ভাইয়াকে এসব বলো না প্লিজ। আমি বললাম, ভাইয়াকে এসব না বললে আমাদের মাঝে আরো অশান্তি সৃষ্টি হবে, তার থেকে ভাইয়াকে একটু আগেই জানিয়ে দেই, তাহলে ঝামেলা চুকে যাবে। ভাবি প্রচন্ড রেগে বলল, না করেছি কিন্তু। আমি বললাম, আমি বলবোই। এই বলে ভাবিকে পাশ কাটিয়ে দরজা খুলতে যাব, এর মধ্যে ভাবি তার জামার কিছু অংশ কেটে আমাকে জড়িয়ে ধরে চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছেন, প্লিজ আমাকে রনির হাত থেকে বাঁচান। ভাবির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বললাম, ভাবি এসব কি পাগলামি করছেন, ছাড়েন আমাকে। ভাবি আমার কানে ফিসফিস করে বলল, চুপচাপ শুধু দেখে যা আমি তোর কি হাল করি। এই বলে আবারও চিৎকার মেরে বলতে লাগলো, কে কোথায় আছো, প্লিজ আমাকে এই অসভ্য ছেলেটার হাত থেকে রক্ষা করো। মা বাবা ও আমার স্ত্রী অদিতি তারা এসে দরজা ধাক্কা দিতে ভাবি আমাকে ছেড়ে দ্রুত দরজা খুলে অভিনয়ে কান্না করে বাবা মার সামনে বলতে লাগলো, বাবা আমি আপনার ছোট ছেলেকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু দেখুন আজ হঠাৎ আমার রুমে এসে আমার সঙ্গে কেমন অসভ্যতামি করছে। বাবা অনেকটাই রেগে বলল, বৌমা তুমি কান্না করা বন্ধ করো, ওর বিচার আমি ভালো করেই করব। আমি বললাম, বাবা ভাবি যা বলছে সব। এইটুকু বলতেই আচমকা বাবা আমার গালে সজোরে কয়েকটা থাপ্পড় মেরে বলতে লাগলো, চুপ কর বেয়াদব, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। এই বলে আরো কয়েকটা থাপ্পড় মেরে বাবার আগে হনহন করে রুম ত্যাগ করলো। এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তারপর মা এসে বলতে লাগলো, ছি, আমার পেটের সন্তান হয়ে এই জঘন্য কাজটা কিভাবে করলি। আমি বললাম, মা তুমি বিশ্বাস করো। এই কথা বলতেই মাও আমাকে থাপ্পড় মেরে বলতে লাগলো, চুপ, আর একটা কথাও তুই বলবি না, আজ থেকে তুই আমার সন্তান না, আমি তোর মা না, আর কোনোদিন তোর এই মুখে আমার মা ডাক শুনতে চাই না। মা এই বলে রুম ত্যাগ করলো। বাকি থাকলো অদিতি, সে এসে কোনো কথা না বলেই সজোরে থাপ্পড় মেরে বলল, ছি, এই তোর আসল রূপ, তোর যখন এতই চাহিদা তখন আমাকে বললেই হতো, তোর সব চাহিদা আমি নিবারণ করতাম। বড় ভাবি সে তো অভিভাবক, তার সঙ্গেই তুই, ছি। আমি অসহায় সুরে বললাম, অদিতি তুমিও আমাকে ভুল বুঝলে। অদিতি বলল, চুপ, ওই নোংরা মুখে আমার নাম আর উচ্চারণ করবি না, খুব শীঘ্রই এই সম্পর্কের ইতি টানবো, তোর মতো চরিত্রহীন স্বামীর সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব না, আমি আজই আমাদের বাসায় চলে যাব। অদিতি একরাশ ঘৃণা নিয়ে এসব বলে রুম ত্যাগ করলো। তাদের এসব কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো, চোখের পলক নামানো মাত্রই হয়তো গাল বেয়ে পড়ে যাবে, কিন্তু কথায় আছে না, ছেলেদের কান্না করতে নেই, তাতে নাকি তাদের বড্ড বেমানান লাগে। চোখের পানি মুছে রুম ত্যাগ করবো এমন সময় ভাবির সামনে এসে ডেবিল মার্কা হাসি মুখে এনে বলে উঠলো, কি কেমন দিলাম। আমি নিশ্চুপ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রইলাম, কিছু বলতে সাহস হলো না। এই যে ভাই সব, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যাইতো, তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, ব্যাট অন গেম। এইটা একরকম গেমের দুনিয়া, এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা, কোনো অ্যাপস লাগবে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্ট সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়া লেনদেন করতে পারবা। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই, এখানে 24 ঘন্টা হেল্প, পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, ব্যাট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা।
ভাবি বলল, সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম, তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়বো। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন, এই তার নমুনা? আর নরকের কথা বলছেন, সে তো অলরেডি করেই ফেলেছেন। অদিতি বলল, হ্যাঁ, আগে তোকে অনেক ভালোবাসতাম, এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি। এ বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল, কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজকে যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালোবাসবে। আমি বললাম, এবার তো আপনি শান্তি পেয়েছেন, আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে। এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম জঘন্য নাটকটা করলো। চলুন তাহলে আমার পরিচয় সহ অতীতের ঘটনাটা বলি। আমি রনি হাসান, বাবা মার 3 নম্বর সন্তান। আমাদের 2 ভাইয়ের বড় ফারিয়া আপু, তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন। এখন বাবা অবশ্য অবসরপ্রাপ্ত। রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না, যার দরুন তার সঙ্গে কথাই বলা হয় না। আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে, সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি, শুনুন তাহলে। যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত কেউ না, আমার প্রাক্তন প্রেমিকা নীলা, যার সঙ্গে 1 বছর প্রায় রিলেশন ছিল। সেটা অবশ্য বন্ধুদের চক্রে পড়ে বাজি ধরে নীলাকে প্রপোজ করেছিলাম। প্রথম নীলা আমার প্রপোজালে রাজি হইতো না, বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত। তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুন ভাবে প্রপোজ করতে লাগলাম। কিছুদিন পর নীলাও আমার প্রপোজালে রাজি হয়ে গেল। তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দেই। নীলা অনেক কান্নাকাটিও করেছিল, বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে, কিন্তু আমি সেটা করিনি। তারপর লেখাপড়ার সুবাদে ঢাকা চলে যাই। আমি ঢাকা থাকতে ভাইয়া বিয়েটা করে ফেলেন, কিন্তু আমি এটা জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে। যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম। নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়া যেন নিমিষেই উলটপালট হয়ে গেল। এ আমি কাকে দেখছি? নীলাও আমাকে দেখে বলল, আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয়নি? সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলে ভাইয়ার রুম ত্যাগ করেছিলাম। এরপর থেকে যতটুকু পেরেছি নীলার কাছ থেকে দূরে সরে থেকেছি, কিন্তু নীলা সবসময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়ে যেত। আমিও নীরবে তার কথাগুলো শুনে যেতাম। কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা কনফার্ম হয়ে গেল। এইদিকে নীলার মানসিক টর্চার কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল। ভাবলাম দ্রুত বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে, যে বাবা সেই কাজ। বাবা মাকে অদিতির কথা বলে দিলাম, তারাও কোনো অমত পোষণ করলো না। পারিবারিক ভাবে সব নিয়ম কানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর কিছুদিন ভালোই চলছিল, অদিতির সঙ্গেও আমার ভালো খুনসুটি চলতো, কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনোদিনও কল্পনা করিনি। আর আজকে যেটা ঘটলো তা আপনারা দেখতেই পারলেন। চলুন এবার বর্তমানে ফিরা যাক। রুমে এসে বসা মাত্রই রাকিব ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। নিশ্চয় ভাবি ভাইয়াকে ভুলভাল বুঝিয়েছে, এসব কথা আনমনে ভেবে যাচ্ছি। আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো। কোনো কথা না শুনে লাঠি দিয়ে মাথায় সজোরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে আঘাত করতে যাব, এর মধ্যে মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে হাসপাতালের কেবিনে আমি একাই, পাশে কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে বাড়ি থেকে কেউ আসেনি নিশ্চয়ই। এসব ভাবতেই বাবা এসে বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, হ্যাঁ ভালো, তবে মাথাটা একটু ব্যথা করছে। বাবা বলল, ডক্টরের কাছ থেকে মেডিসিন গুলো নিয়ে বাড়িতে এসে পড়িস। আমি চললাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বাবা বাড়িতে চলে গেল। তার কিছুক্ষণ পর ডক্টরের কাছ থেকে মাথা ব্যথার মেডিসিন গুলো নিয়ে আমিও বাড়িতে চলে আসলাম। দরজায় এসে দাঁড়াতেই অদিতি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে রুমে চলে গেল। এই দৃশ্যটা দেখে কেন জানি কষ্ট হতে লাগলো। কদিন আগের কথা, ফল কাটা চাকু দিয়ে অদিতির সঙ্গে দুষ্টামি করতে গিয়ে আমার হাতে একটু লেগে কেটে গিয়েছিল। এতেই অদিতি ছোট বাচ্চাদের মতো কান্না করে। তার এরকম ভালোবাসা দেখে বুকের সঙ্গে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিলাম, এই পাগলি, এই সামান্য রক্ত দেখে কেউ কান্না করে? অদিতি বলল, আর কখনো হাতে চাকু নিয়ে এরকম দুষ্টামি করবে না। এখন তো খাবারটাও নিজ হাতে খেতে পারবে না। আমি বললাম, আমার নিজ হাতে খেতে না পারলে কি হবে? আমার বউ তো আমাকে খাইয়ে দিতে পারবে। যদি সে আমাকে খাইয়ে দিতে না চায় তাহলে আর কি করার? কদিন না হয় না খেয়ে থাকবো। দুষ্টামি করে বলতেই অদিতি রেগে বলল, বেশি বকছো কেন? আমি তো তোমাকে খাইয়ে দিব, এতে না করার কি আছে? সেদিনকার অদিতি আর বর্তমানের অদিতির মাঝে দিনরাত তফাৎ। আজকে আমার এমন অবস্থা দেখে কেয়ার না করে রুমে চলে গেল। অদিতি নিমিষেই আমাকে এতটা ঘৃণা করবে তা কখনো আমি কল্পনা করিনি। তারপর নিজের রুমে গিয়ে লক্ষ্য করলাম অদিতি তার কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছে। এ দেখে বললাম, তোমার এসব কাপড় চোপড় সুটকেসে ভর্তি করছো কেন? অদিতি রেগে বলল, কেন ভর্তি করছি বুঝতে পারছো না? আমি বললাম, অদিতি, তুমি যেটা ভেবে আমাকে ঘৃণা করতে শুরু করেছো তেমন কিছুই আমি করিনি, এসব নীলা ভাবির সাজানো নাটক। অদিতি বলল, আমি এতটাও বোকা নই যে আপনি আমাকে যা বোঝাবেন তাই আমি বুঝবো। তাছাড়া কোনো মেয়ে তার সম্মান নিয়ে এরকম জঘন্য কাজ করবে না। আমি বললাম, অদিতি, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, ভাবি আমার সঙ্গে। কথাটা বলতেই অদিতি আমার কথা থামিয়ে বলল, চুপ, আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনার এই চেহারা দেখলেই এখন কেন জানি গা ঘিনঘিন করে। রাকিব ভাইয়া ভুল করেছে, শুধু একটা বাড়ি আপনার মাথায় মেরেছে। যদি মারতে মারতে আপনাকে
আমাকে মেরে ফেলতো তাহলেই ভালো হতো। আপনার মতো নিচু মন মানসিকতার অমানুষগুলোকে মেরে ফেলাই উচিত। আজ নিজের কানকে কেন জানি বিশ্বাস করতে পারছি না। অদিতি আমার মৃত্যু কামনা করছে, কথাটা ভাবতেই বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের কোণের পানি মুছে বললাম, আজকে একটা দুর্ঘটনার জন্য আমার মৃত্যু কামনা করছো? এটাই কি তোমার ভালোবাসা? অদিতি নিশ্চুপ। অদিতিকে আলতোভাবে জড়িয়ে ধরে বললাম, অদিতি যাই হোক না কেন তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি সত্যি ভাবির সঙ্গে কোনো অসভ্যতামি করিনি। উনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। অদিতিকে আলতো জড়িয়ে ধরাতে কিছুক্ষণ পর কি যেন ভেবে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, অনুগ্রহ করে আপনার এই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবেন না, আমার গা ঘিন ঘিন করে। অদিতির কথা শুনে ছলছল চোখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মুহূর্তের মধ্যে অদিতি এতটা পাল্টে গেছে, এইদিকে দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথার ব্যথাটা বেড়েই চলেছে। কোনো উপায় না পেয়ে সোফায় বসে পড়লাম। অদিতি সুটকেস নিয়ে তার মতো চলে যেতে লাগলো। আমি পেছন দিক থেকে বললাম, তুমি না আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমার সুসময় হোক কিংবা দুঃসময় কখনো আমাকে ছেড়ে চলে যাবে না, তাহলে আজকে কেন তোমার ওয়াদার খেলাফ করছো? অদিতি এ কথা শুনে সুটকেস নিয়ে আবার ফিরে আসলো। রাকিব ভাইয়া বলল, বাবা ঠিক সময় যদি না আসতো তাহলে আজ শয়তানটাকে মেরেই ফেলতাম। নীলা বলল, না থাক, মারামারি করার কোনো দরকার নেই, যা হবার তাই হয়েছে। রাকিব বলল, ওর কত বড় সাহস তোমার দিকে বাজে নজরে তাকায়, আমি থাকতে সেটা কি হতে দিব? প্রয়োজনে ওর চোখ দুটো আমি তুলে নিব। নীলা বলল, তুমি শান্ত হও প্লিজ, অনেক রাগারাগি হয়েছে আর না। নীলা রাকিবের এমন ধারারাগ দেখে অনেকটাই ঘাবড়ে গেছে। সে হয়তো এমন কিছু ঘটবে তা আশা করেনি। দিনটা অনেক বাজেভাবেই কেটে গেল। রাতে ঘুমানোর সময় অদিতি কম্বল আর বালিশ নিয়ে রুম ত্যাগ করবে, ঠিক তখনই আমি বললাম, কম্বল আর বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? অদিতি রাগ দেখিয়ে বলল, জাহান্নামে যাচ্ছি। অদিতির আচরণে বুঝতে আর বাকি রইল না, সে আমাকে রীতিমতো অবহেলা করছে। আমিও অদিতিকে আটকালাম না, পাশের রুমেই তো থাকবে, চলে তো আর যাবে না। এখন হয়তো আমার উপর রাগ করে আছে দেখে পাশের রুমে থাকতে চাচ্ছে, কিছু সময় পর আগের মতো স্বাভাবিক হবে নিশ্চয়ই। এসব ভেবে অদিতিকে আটকালাম না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলে চলে গেলাম ক্লাস নিতে। কিছু ছাত্রছাত্রী ইতোমধ্যে আমায় নিয়ে সমালোচনা শুরু করে ফেলেছে। ক্লাসে যখন প্রবেশ করব এমন সময় দুর্জয় এসে বলল, স্যার আপনার নামে যে কথাগুলো পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যি? আমি বললাম, কোন কথা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে? দুর্জয় বলল, ওই তো আপনি আর আপনার ভাবি। দুর্জয় এই কথা উচ্চারণ করার আগেই তার কথা থামিয়ে দিলাম। চুপ করো বেয়াদব ছেলে, আরেকটি কথাও বলবে না, ক্লাসে যাও বলছি। দুর্জয় বলল, স্যার আপনি হয়তো আমাকে ধমক দিয়ে সত্যিটা ধামাচাপা দিতে পারবেন, কিন্তু এলাকায় আরো অনেক লোক আছে, তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। দুর্জয় এই বলে ক্লাসে চলে গেল। এইদিকে দুর্জয়ের কথা শুনে কেমন জানি গলা শুকিয়ে গেল। যদি পুরো এলাকায় জানাজানি হয়ে যায় তাহলে তো সমাজের কেউ আমাকে আগের মতো সম্মান করবে না, উল্টো সমালোচনার দোকান খুলবে। এসব ভেবে কোন রকম ক্লাসটা করিয়ে দ্রুত স্কুল থেকে কদিনের জন্য ছুটি আবেদন লিখে চলে আসলাম। এখন রাস্তায় বের হলেই বন্ধুদের নজরে পড়া মাত্র তারা আমাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। তাদের নানান রকমের কথার জন্য আমাকে বেশ অপমানিত হতে হয়। এর জন্য তাদের সঙ্গে আড্ডা দেওয়া বাদ করে ফেলেছি। বাড়িতে থাকবো সেটাও শান্তি নেই, অদিতির সঙ্গে কথা বললেই ঝগড়া লেগে যায়। সেদিনকার ঘটনার জন্য বাবা মাও কেমন পাল্টে গেছে, আমার সঙ্গে প্রায় কথা বলাই বন্ধ করে ফেলেছে। আগ বাড়িয়ে কথা বললেও তারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না, তাদের আচরণে সেটা বুঝতে পারতাম। এভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু বাড়ির কেউ আমার সঙ্গে সেই আগের মতো আচরণ করছে না। বাবা মা যদিও কথা বলে কিন্তু আগের মতো না। নীলা ভাবিও এখন বাড়াবাড়ি করে না, হয়তো তার প্রতিশোধ নেওয়া শেষ। পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলের কাছ থেকে আমাকে আলাদা করতে পেরেছে। শুধুমাত্র একটা অপবাদের জন্য আজ পরিবার এবং সমাজ দুইটার কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলাম। 2 সপ্তাহ পর সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে লক্ষ্য করলাম বাড়িতে অনেক ডেকোরেশন এবং লাইটিং লাগাচ্ছে, আর সেটা কোন উপলক্ষে আয়োজন করছে তা আমার অজানা। বাড়িতে যেহেতু কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি তাদের সঙ্গে আগবাড়িয়েও কথা বলি না, কিন্তু অদিতির সঙ্গে কথা বললেই ও আমার কোনো কথার উত্তর দেয় না। প্রথমে ভেবেছিলাম কিছুদিন পর অদিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আমাকে এড়িয়ে চলে, কথা বলে না। তারপরও আজ আগবাড়িয়ে অদিতিকে জিজ্ঞেস করলাম বাড়িতে কার জন্য অনুষ্ঠান করা হচ্ছে। অদিতি আমার কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। অদিতির এরকম অবহেলা দেখে একটু কষ্টই পেলাম। আজ এতদিন পর অদিতির সঙ্গে কথা বলছি, তারপরও আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। রুমে এসে ফ্রেশ হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিব, এমন সময় অদিতি কি জানি খুঁজতে রুমে এলো। এই সুযোগে একটু দুষ্টামি করে অদিতিকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, অদিতি আর কতদিন আমার সঙ্গে কথা না বলে থাকবে বলতো? অদিতি কি যেন ভেবে আমাকে জোরে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। এইদিকে তার ধাক্কা খেয়ে দেয়ালের সঙ্গে মাথাটা বাড়ি খেলাম, যার দরুন আগের ক্ষত জায়গায় আবার পুনরায় আঘাত লাগা
লাগাতে রক্ত ঝরতে লাগলো। অদিতি আমার মাথার রক্ত ঝরা দেখে অনুশোচনায় আমার কাছে এসে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে তোমার এভাবে লেগে যাবে। আমি নিশ্চুপ। অদিতি বলল, আচ্ছা আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি। অদিতি এই বলে দ্রুত ব্যান্ডেজ আর স্যাবলন নিয়ে এসে যেই আমার মাথায় লাগাবে ঠিক তখনই তার ব্যান্ডেজ আর স্যাবলন ফ্লোরে ফেলে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। আমি বললাম, তোর মতো স্ত্রীর আমার দরকার নেই। এতদিন তোর থেকে অনেক অবহেলা সহ্য করেছি, আর না। এই বলে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে গেলাম। অপরদিকে অদিতি এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়েছিল। তার বলার মতো হয়তো কোনো ভাষা ছিল না। স্কুলে এসেও কেন জানি লেকচারে মন বসাতে পারছি না, সবকিছুতেই কেমন জানি গুলিয়ে ফেলছি। আমার এরকম অবস্থা দেখে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করলো, স্যার আপনার কি মন খারাপ? হাসি মুখে বললাম, কই না তো। এর মধ্যে রবিউল বলে উঠলো, স্যার আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। যেদিন আপনার মন খারাপ থাকে সেদিন ওই লেকচারে একটু সমস্যা হয়, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমি বললাম, হ্যাঁ সত্যি বলতে আজকে আমার মনটা ভীষণ খারাপ, কিন্তু এই টপিক নিয়ে তো ক্লাসের সময় ফাঁকি দেওয়া যাবে না। সামনে তোমাদের মধ্যবর্ষ পরীক্ষা, সেদিকে খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? সকল ছাত্রছাত্রী একসঙ্গে বলল, জি স্যার। আমি বললাম, এখন লেকচারে মনোযোগ দাও। প্রতিদিনকার মতো আজও স্কুল ছুটির সময় মোরাদ মামার দোকানে চা খেতে যাই। বেঞ্চে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ শফিক গাড়ে চপাট মেরে বলল, দোস্ত কি খবর? আমি বললাম, হ্যাঁ ভালো। এই বলে চা খেতে মনোযোগ দিলাম। শফিক একটু খোঁচা মেরে বলল, এলাকায় এসে তোর নামে যা শুনলাম আমি কিন্তু এসব বিশ্বাস করিনি, কিন্তু নীলার সঙ্গে তোর যেহেতু আগেই সম্পর্ক ছিল, সেদিক থেকে বিবেচনা করে দেখলে তোদের মাঝে কোনো অঘটন অবশ্যই ঘটেছে। শফিকের এরকম খোঁচা মারা কথা শুনে চাটা কেমন জানি গলায় আটকে গেল। তারপর চায়ের টাকা দ্রুত দিয়ে ওখান থেকে চলে আসতে যাব, এমন সময় শফিক পেছন দিক থেকে বলে উঠল, কিরে চলে যাচ্ছিস কেন? তোর ভাবির সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস সেটা তো বলে যা। শফিকের কথায় নিমিষেই রাগ উঠে গেল। মন চাচ্ছিল তাকে গিয়ে উড়াদুরা কয়েকটা লাগিয়ে দেই, কিন্তু এসব করলে হয়তো সমাজের লোকজনেরা আমাকে খারাপ ভাববে। তাছাড়া আমি একজন শিক্ষক, আমাকে এসব মারামারি একদমই মানায় না। শফিক আজকে খোঁচা মেরে কথা বলার সুযোগ পেয়েছে দেখে খোঁচা মারছে, তার কথায় ভ্রুক্ষেপ না দেওয়াই শ্রেয়। এসব ভেবে নিজের রাগ নিজের মধ্যেই চেপে রাখলাম। তারপর বাসায় এসে লক্ষ্য করলাম ইতোমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটা বিষয় আমাকে কেন জানি ভাবাতে শুরু করলো, বাসায় অনুষ্ঠান করছে অথচ আমাকে কিছুই জানায়নি। কোন উপলক্ষে আয়োজন করছে সেটাও অজানা। বাসায় বেশ আত্মীয় স্বজনের আনাগোনা আছে দেখছি। বাবা মা তারাও নতুন পোশাক পরিধান করেছে এবং অদিতির বাবা মা ও তার ছোট বোন আরোহী এসেছে। দূর থেকে তাদের এসব দৃশ্য দেখে কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতিও সাজুগুজু করছে। এবার বুঝতে পারলাম আমাকে ছাড়াই এই অনুষ্ঠান করছে, তার মানে আমাকে রীতিমতো অবহেলা করা হচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে অদিতিকে খাবার রেডি করতে বলবো, এমন সময় অদিতি আমার পাশ কাটিয়ে চলে গেল। অদিতির এরকম আচরণে আমার খুব খারাপ লাগলো। আমি যখন ওই রুমে থাকি তখন ওই অদিতি রুমে থাকলে কেমন জানি আনইজি ফিল করে, তাকে দেখেই সেটা বুঝতে পারতাম। এখন আমার গুরুত্ব তার কাছে নাই বললেই চলে। নীলা ভাবি আমার জীবনটাকে যে সত্যি নরক বানিয়ে দিবে তা কখনো ভাবিনি। ক্ষুধার্ত অবস্থায় এসব ভাবছি, হঠাৎ অদিতির ছোট বোন আরোহী এসে আনন্দের সহিত বলে উঠল, ভাইয়া কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। আমি হেসে বললাম, আরোহী যে কেমন আছো তুমি? আরোহী বলল, হ্যাঁ ভালো, তবে আপনি কিন্তু আগের তুলনায় একটু বদলে গেছেন। আমি বললাম, আমি আগের মতোই আছি, একটুও বদলাইনি। আরোহী বলল, বললেই হলো, আগে তো আপুকে নিয়ে প্রায় আমাদের বাসায় ঘুরতে যেতেন, কিন্তু এখন যান না কেন? আরোহী কিছু বুঝতে পারলো নাকি? না, এ বিষয়ে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না, এড়িয়ে যেতে হবে। আমি বললাম, আরোহী তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? আরোহী বলল, হ্যাঁ সব ভালোই চলছে। আমি হেসে বললাম, দেখো আবার যেন কোনো সালমান খানের প্রেমে টেমে পড়ো না, তখন কিন্তু পরীক্ষায় বড় মাপের মিষ্টি পাবে। আরোহী বলল, ভাইয়া এসব কথা বললে কিন্তু আপনার সঙ্গে কথাই বলবো না। আরোহী লজ্জা পেয়ে চলে যেতে ধরবে, এমন সময় আরোহীর হাত ধরে বললাম, আরে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন? আমি তো তোমার সঙ্গে একটু ফান
করলাম। বসো। হঠাৎ করে অদিতি রুমে এসে আরোহীকে হাত ধরা অবস্থায় দেখে রাগান্বিত সুরে বলে উঠল, বাহ, শেষে কিনা আমার বোনের সঙ্গে অসভ্যতামি করা শুরু করে ফেলেছো। হঠাৎ অদিতির এরকম কথা শুনে আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়ল। অদিতি আমাকে আবার ভুল ভাবছে। এর মধ্যে আরোহী তার আপুকে বলল, আপু তুমি এসব কাকে কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। অদিতি বলল, তোর বোঝা লাগবে না, মা তোকে খুঁজছে, তুই নিচে যা। আরোহী বলল, আপু তুমি আমার সঙ্গে রেগে কথা বলছো কেন? আমি তো মাকে বলেই ভাইয়ার সঙ্গে দেখা করতে আসলাম। অদিতি রেগে বলল, তোকে যেতে বলেছি, তুই যা। আরোহী তার আপুর রাগ দেখে কোনো কিছু না বলে রুম ত্যাগ করলো। আরোহী চলে যাবার পর আমি বললাম, এটা কি হলো? অদিতি বলল, কই কি হলো? আমি বললাম, তুমি আরোহীর সঙ্গে বাজে বিহেভ করলে কেন? অদিতি বলল, আমার বোনের জন্য দরদ যেন ভালোই উথলাই পড়ছে। আমি বললাম, দরদ মানে? তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? অদিতি বলল, আরোহীর হাত তখন ধরে রেখেছিলে কেন? নিশ্চয়ই মনে কোনো বাজে মতলব ছিল। তোমার তো আবার চরিত্রের ঠিক নেই। যার নিজের ভাবির সঙ্গে নোংরামি করতে আত্মসম্মানে বাজে না, সেখানে আরোহী তো শালিকা মাত্র। আল্লাহ সহায় ছিল বলে আরোহীর কোনো অঘটন ঘটে যাওয়ার আগেই এসেছিলাম, নয়তো আজকে আরেকটা দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। আমি চিৎকার দিয়ে বললাম, অদিতি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি বারবার আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না। আরোহীর দিকে কোনো প্রকার বাজে নজরে আমি তাকাইনি। অদিতি বলল, চোর কখনো চুরি করে বাগানের মালিককে বলবে না যে আমি চুরি করেছি। সে তার কুকর্মের কথা প্রকাশ না করে গোপনই রাখবে। আমি রেগে বললাম, অদিতি এবার থামো প্লিজ। অদিতি বলল, সত্যি কথা বলছি তো, এর জন্য গায়ে কথাগুলো কাটার মতো বিনছে, তাই তো? অদিতির সঙ্গে এক কথায় দুই কথায় ঝগড়া লেগে যায়, যার ফলে রাগান্বিত হয়ে ঠাস করে তার গালে সজোরে থাপ্পড় মেরে দিলাম। অদিতি থাপ্পড় খেয়ে ছলছল চোখে তাকিয়ে বলল, এই থাপ্পড়টাই বাকি ছিল। এতদিন ভেবেছিলাম তোমার শুধু চরিত্রটাই বিগড়ে গেছে, এখন তো দেখছি চরিত্রের সঙ্গে আরো অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি এরকম চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকবো না। অদিতিকে রাগের ঘুরে থাপ্পড় মেরে এখন নিজের কাছেই খারাপ লাগা কাজ করছে। আমি বললাম, দেখো অদিতি, তোমাকে আমি এমনি থাপ্পড়টা মারিনি। আরোহী আমার ছোট বোনের মতো, তার সঙ্গেই তুমি আমাকে কিসব আবল তাবল বকছো। এই অপবাদটা আমার কাছে সহ্য করার মতো ছিল না। অদিতি তার চোখের পানি মুছে বলে উঠল, অনেক হয়েছে, আর না, এবার একটা বিচ্ছেদ দরকার। এই সম্পর্ক আর আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না। অদিতির বিচ্ছেদ হবার কথা শুনে বুকে কেন জানি দুমড়ে মুচড়ে উঠল। নিজেকে সংযত রেখে বললাম, এই তুমি পাগল হয়ে গেছো? সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না মানে? কিসব আবল তাবল বকছো? অদিতি কোনো কিছু না বলেই তার সব কাপড় চোপড় সুটকেস ভর্তি করে চলে যেতে লাগলো। তাকে বাধা দেওয়ার পরও আমার কোনো কথাই শুনলো না। ড্রয়িং রুমে এসে তার বাবা মা ও তার বোন আরোহীকে নিয়ে তাদের বাসায় চলে গেল। বাড়ি ভর্তি মেহমানের সামনে এত অনুরোধ করার পরও অদিতি আমাকে ছেড়ে চলে গেল। মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যাচ্ছিল। অনেকটাই অপমানিত প্লাস কষ্ট পেয়েছিলাম। অদিতি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল। দূর থেকে নীলা ভাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি হাসলো। নীলা ভাবির দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়লাম। নীলা ভাবি সবার সামনে এসে বলতে লাগলো, চরিত্র খারাপ হলে নিজের বউ তাকে ফেলে চলে যায়, আর থাকবেই বা কেন? এরকম অমানুষদের ছুড়ে ফেলে যাওয়াই শ্রেয়। যে নিজের ভাবির সম্মানে আঘাত করে তার এমন হওয়া উচিত। আজ নীলাকে ভাবি বলে সম্বোধন করতে নিজের কাছেই কেমন জানি লাগছে। অতীতে যা হয়েছে সব ভুলে গিয়েই তাকে মন থেকে সম্মান শ্রদ্ধা দিয়ে ভাবি বলে সম্বোধন করেছিলাম, কিন্তু সে তার প্রতিশোধ নিতে আমার জীবনটাকে আজ সত্যি নরক বানিয়ে দিল। আর এখন সকলের সামনে আমাকে ছোট করার জন্য আরো খোঁচা মেরে কথা বলছে। এবার তার কথাতে নিশ্চুপ থাকা যাবে না, উত্তর দেওয়া উচিত। তাই সবার সামনে নীলা ভাবির উদ্দেশ্য করে বললাম, আজ এত কিছুর পরও আপনাকে ভাবি বলে সম্বোধন করতে আমার কেন জানি আত্মসম্মানে বাধা দিচ্ছে। নীলা নিশ্চুপ। আমি বললাম, আপনার জন্যই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটলটা ধরেছে। সেদিন তো চিৎকার চেঁচামেচি করে আমার নামে অপবাদ ঠিকই ধরিয়ে দিলেন, কিন্তু সত্যিটা তো উপরওয়ালা একজন জানেন, তিনি একদিন সঠিক বিচারটাই করবেন। আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এর জন্য একদিন আপনিও আফসোস করবেন। এটা বলে নিজের রুমে চলে আসলাম। রাকিব জিজ্ঞাসা করলো, নীলা ও কি বললো? কিছুই তো বুঝতে পারলাম না। নীলা বলল, ইয়ে মানে ও পাগল হয়ে গেছে, অদিতি ওকে ছেড়ে চলে গেছে তো এর জন্য উল্টাপাল্টা বকছে। রাকিব বলল, আচ্ছা চলো এবার তাহলে আমাদের প্রথম বিবাহ বার্ষিকের কেকটা কাটি। নীলা বলল, হ্যাঁ তাই চলো। অন্যদিকে অদিতির মা বলল, অদিতি মা, তুই কি কাজটা ঠিক করলি? জামাইকে বাড়ি ভর্তি মেহমানের সামনে অপমানিত করে ছেড়ে চলে আসলি, আবার তো তার কাছেই তোকে যেতে হবে। অদিতি কান্না করে বলল, মা আমি ওই চরিত্রহীন লম্পটটার কাছে আর যাবই না। অদিতির মা বলল, যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যা এবং জামাইকে নিয়ে আবার সংসারটা গুছিয়ে নে। অদিতি বলল, না মা, ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই আমার নেই। আমি ওকে মন থেকেই অনেক ঘৃণা করি, তাহলে সংসার করব কিভাবে? মা তুমি হয়তো জানো না, ওর চরিত্র নিয়ে রোজ কারো না কারো কাছে আমার কথা শুনতে হয়। আমি শুধু তাদের কথাগুলো নীরবে হজম করে যাই। তাদের কথার প্রতি উত্তরে বলার মতো ভাষা আমার থাকে না। তাহলে সেই মানুষটার সঙ্গে কেমনে একই ছাদের নিচে থাকতাম তুমি বলো? অদিতির কথায় তার মা নিশ্চুপ হয়ে গেলেন। এখন তার মেয়েকে বোঝানোর মতো ভাষা তার জানা নেই। এর মধ্যে অদিতির বাবা আকবর হোসেন এসে লক্ষ্য করলো তার মেয়ে কান্না করছে
এবং তার স্ত্রী চুপ করে আছে। এ দেখে আকবর হোসেন তার মেয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, অদিতি মা, কান্না করছিস কেন? তারপর অদিতি তার বাবাকে অতীতের ঘটনাগুলো বিস্তারিত বলে ফেলল। আকবর হোসেন তার মেয়ের কাছে জামাইয়ের এসব কুকর্মের কথা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, শোনো অদিতির মা, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, আর ওই চরিত্রহীন জামাইকে একটু শিক্ষা দিতে হবে। তার না হয় মান সম্মান নেই, কিন্তু আমাদের ঠিকই আছে। সে অদিতিকে নিতে আসলে যে তার কাছে মেয়ে দিতে হবে এমনটা কিন্তু না। অদিতির মা বলল, তাহলে কি অদিতি ওখানে আর যাবে না? অদিতির বাবা বলল, অদিতি যদি যেতে চায় তাহলে যেতে দিব, এর আগে না। এভাবেই দুই পরিবারের কথা চলতে লাগলো। অদিতি চলে যাবার পর প্রথমে আমার খাওয়া দাওয়ার সমস্যা হতে লাগলো। বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে রান্না করে খাওয়াবে। অদিতি আমাকে এড়িয়ে চললেও খাবারটা প্রায় ঠিকই রেডি করে দিত। আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল, অদিতির সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। অনেকবার কল দিয়েছি, কিন্তু তার সিমটা প্রতিবারে বন্ধ দেখায়। হয়তো আমার কারণেই সিমটা বন্ধ করে রেখেছে। আমার এমন করুণ অবস্থা দেখে নীলা ভাবি প্রাপ্তির হাসি হেসে যায় প্রতিনিয়ত। বাবা মা তারাও কেমন জানি বড় ভাইয়ার কথা মতো চলছে। আমার দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যাক, অদিতি চলে যাওয়ার 1 মাস হয়ে গেছে। এখন তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই বললেই চলে। এইদিকে হোটেল থেকে খাবার খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম এবং অদিতিকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্তে উপনীত হলাম। যেই বাবা সেই কাজ। অদিতির বাসার দরজায় কলিং বেল দেওয়া মাত্র অদিতির মা দরজা খুলে দিল। আমি বললাম, কেমন আছেন মা? অদিতির মা মন ভার করে বলল, হ্যাঁ ভালো আছি, ভেতরে আসো। আজ অদিতির মার আচরণে কেমন জানি খারাপ লাগতে শুরু করলো। আগে তো তাদের বাসায় আসলে অনেক আনন্দের সহিত বলতো, বাবা কেমন আছো, ভেতরে আসো, কিন্তু আজকে আগের মতো মত বিনিময় করছে না। কেমন জানি আমার প্রতি মন ভার করে কথা বলল। কিছুক্ষণ নীরব থাকার পর আগ বাড়িয়ে বললাম, মা অদিতি কোথায়? অদিতির মা বলল, ওর রুমেই আছে। এই বলে পাশ কাটিয়ে চলে গেল। শাশুড়ি মার আচরণে বুঝতে পারলাম তারা আমার উপরে বিরক্ত। নিজেই নিজের কাছে কেন জানি ছোট বলে মনে হতে লাগলো। নিজেকে সংযত রেখে অদিতির রুমে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আর অদিতি ফোনে কি যেন দেখছে। দরজার কাছে গিয়ে বললাম, আপনারা কেমন আছেন? আমার কথা শুনে অদিতি আমার দিকে এক পলক তাকিয়ে আবার ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ল। তার পাশ থেকে আরোহী আমার প্রশ্নের জবাব দিল, হ্যাঁ ভাইয়া, আমরা সবাই ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ আমিও ভালো আছি। এই বলে তাদের রুমে প্রবেশ করলাম এবং সোফায় গিয়ে বসলাম। এর মধ্যে হঠাৎ অদিতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই আপনাকে রুমে প্রবেশ করার পারমিশন কে দিয়েছে? আরোহী অবাক হয়ে বলল, আপু তোমার কি মাথা খারাপ হয়েছে? ভাইয়া আমাদের রুমে আসবে, তার আবার অনুমতি লাগবে নাকি? অদিতির কথা শুনে নিজের আত্মসম্মানে কেমন জানি আঘাত করলো। তারপর মুখে একটা মিথ্যা হাসি এনে আরোহীকে বললাম, আরোহী তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমার আপু তো আমার সঙ্গে ফান করছে। অদিতি বলল, সরি, আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না। আর হ্যাঁ, আপনি প্লিজ আমাদের এখান থেকে চলে যান। আরোহীর সামনে অদিতি আমাকে ছোট করে কথা বলছে, তা শুনে নিজের আত্মসম্মানে খুব লাগছিল। এই দেখে আরোহীকে বললাম, আরোহী তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার আপুর সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা ছিল। আরোহী বলল, হ্যাঁ অবশ্যই, আপনারা কথা বলেন, আমি যাচ্ছি। আরোহী এই বলে চলে যাচ্ছিল দেখে অদিতি বলল, আরোহী কোথাও যাবে না, আরোহী তুই এখানে বস। আরোহী বলল, আপু দুষ্টামি করো না তো, ভাইয়া আপনি কথা বলেন, আমি বরং যাই। আরোহী এই বলে রুম ত্যাগ করলো। এই সুযোগে যেই অদিতির সঙ্গে কথা বলতে যাব অমনি অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলো। তার হাত ধরে বললাম, অদিতি প্লিজ, অনেক হয়েছে, এবার তো আমার সঙ্গে বাসায় চলো। অদিতি রেগে বলল, হাত ছাড়েন বলছি। আমি অনুরোধ করে বললাম, অদিতি তোমাকে ছাড়া সত্যি আমার চলতে খুব কষ্ট হচ্ছে, সবকিছু ভুলে গিয়ে আমার বাসায় ফিরে আসো প্লিজ। অদিতি আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার বাসা থেকে যখন বের হয়ে আসছি তো আর ফিরছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো চরিত্রহীন স্বামীর সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি বললাম, আজ হোক কাল হোক তোমাকে তো আমার বাসায় ফিরতেই হবে, কেন শুধু শুধু বনিতা করছো এবং আমাকে কষ্টও দিচ্ছ? অদিতি বলল, সরি, ভুল ভাবছেন, আমি আর আপনার বাসায় ফিরছি না। এই বলে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তারপর অদিতিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। সে আমার কথায় ভ্রুক্ষেপ না দিয়ে উল্টো চিৎকার মেরে বলতে লাগলো, আপনি আমাকে এইভাবে বিরক্ত করছেন কেন? বলছি না আমি আপনার বাসায় যাব না, তারপরও কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছেন? অদিতি চিৎকার মেরে বলাতে অদিতির মা বোন সবাই ড্রয়িং রুমে এসে বলতে লাগলো, কিরে চিৎকার চেঁচামেচি করছিস কেন? অদিতি রেগে তার মাকে বলল, মা উনি কিন্তু আমাকে রীতিমতো বিরক্ত করছে, ওনাকে চলে যেতে বলো। অদিতির মা এক প্রকার রাগ নিয়েই আমার উদ্দেশ্য করে বলল, এই যে বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে কি একেবারে কিনে ফেলেছো? তার মতের কি কোনো দাম নেই? ও যখন বলছে যাবে না তো যাবে না, এতে জোর করার কি আছে? আমি নিশ্চুপ। অদিতি রেগে বলল, মা এবার ওকে এখান থেকে চলে যেতে বলো, অশান্তি ভালো লাগছে না। অদিতির মা দরজার দিকে হাত ইশারা করে বলল, কিছু মনে না করলে বাবা এবার তুমি আসতে পারো।
তাদের এসব কথা শুনে অপমান আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো। চোখের কোণের জল মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xbet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক থেকে অথবা গুগলে 1xbet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। কিছু দূর আসতেই আরোহী দৌড়ে এসে বলল, ভাইয়া দাঁড়ান। শান্ত সুরে বললাম, কিছু বলবা? আরোহী জিজ্ঞাসা করে বলল, ভাইয়া আপনি মনে হয় আপু আর মার কথাতে অনেক কষ্ট পেয়েছেন। নিজেকে যথেষ্ট সংযত রেখে বললাম, দূর পাগলি মেয়ে, আমি কেন তাদের কথায় কষ্ট পাবো? তোমার মা তো ঠিকই বলেছে, অদিতিকে বিয়ে করে তো একেবারে কিনে নেয়নি। তার মতের মূল্য আমার কাছে অবশ্যই আছে এবং তাকে তার মতো আমি রাখবো, তুমি নিশ্চিত থাকতে পারো। আরোহী বলল, আপু আর মা যখন আপনাকে কথাগুলো বলেছিল তখন আমার দৃষ্টি কিন্তু আপনার দিকেই ছিল। আমি স্পষ্ট দেখেছি আপনার চোখের কোণে জল এসে ভিড় করছিল, আর আপনি আমাদেরকে সেটা বুঝতে না দিয়ে জলগুলো দ্রুত আড়াল করে ফেলেছেন। আরোহীর কথাতে বড়সড় একটা ধাক্কা খেলাম। তার মানে আরোহী আমার দিকে ভালোই ফোকাস রেখেছিল। যাই হোক, তার সঙ্গে আর বিষয়টাকে গোপন রেখে লাভ নেই, বলেই ফেলি। তোমার আপু যে আমাকে এতটা অপমান করবে তা আমি কখনো কল্পনা করিনি। ভেবেছিলাম এতদিনে হয়তো তার সব রাগ অভিমান ভুলে গেছে, কিন্তু এখন দেখছি আমার প্রতি সেই আগের মতোই রাগ ঘৃণা জমে আছে। আজ যে আচরণগুলো আমার সঙ্গে করলো, মনে হচ্ছিল আমি কোনো এক দুঃস্বপ্নে এসব দেখছি। আরোহী বলল, মা আর আপু আসলে আপনার প্রতি একটু বিরক্ত ছিল, যার দরুন আজ এসব কথা বলে ফেলেছে। ভাইয়া, তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মনে কষ্ট নিয়েন না। আমি বললাম, ধুর পাগলি, আমি কোনো কষ্ট পাইনি। আমি তো কথাগুলো শুনেই আরেক কান দিয়ে বের করে ফেলেছি। আর হ্যাঁ, তোমার আপুকে গিয়ে বইলো তাকে আর কোনোদিন বিরক্ত করতে আসবো না, তার মতো সে থাকতে পারবে। আরোহী কিছুটা আজ করতে পেরে বলল, তার মানে ভাইয়া আপনি মনে এখনো কষ্টটা চেপে রেখেছেন, তাই না? আমি নিশ্চুপ। আরোহী বলল, ভাইয়া আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও মা আর আপুর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। আরোহীর কথা এড়িয়ে গিয়ে বললাম, তুমি বরং বাসায় চলে যাও, তোমার আপু এমনিতেই আমাকে চরিত্রহীন ভাবে। তুমি এখন আমার সঙ্গে কথা বলছো, তোমার আপু দেখলে নিশ্চয়ই অন্য কিছু ভাববে। বাসায় চলে যাও প্লিজ। আরোহী মাথা নিচু করে বলল, জি আচ্ছা। আমি বললাম, আর হ্যাঁ, তোমার আপুকে গিয়ে বইলো তাকে আর কখনো নিতে আসবো না, তার ইচ্ছে হলে সে যেতে পারে, তার জন্য আজীবনের জন্য দরজা খোলাই থাকবে। এই বলে ওখান থেকে চলে আসলাম। রাস্তায় আনমনে হাঁটছি। অদিতি আর অদিতির মার বলা কথাগুলো কানে বারবার বাজছিল। তারা আমাকে যেন আজ মানুষই মনে করলো না। শেষে কিনা তাদের বাসা থেকে আমাকে বের হয়ে যেতে বলল। আমার জন্য অদিতির মনে হয়তো ভালোবাসা কিংবা অনুভূতি বেঁচে নেই। যদি একটুও ভালোবাসা বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে বাসা থেকে বের হয়ে যেতে বলতো না। আজকের অপমানের কথা আমার জীবনের পাতায় স্পষ্ট লেখা থাকবে, চাইলেও সেটা আর মুছতে পারবো না। অদিতি যেহেতু আমার কাছে থাকতে চায় না, তাহলে আমি কেন নির্লজ্জের মতো তার পিছনে ছুটবো? দরকার পড়লে তার জীবন থেকে নিজেকেই সরিয়ে ফেলবো, তবুও নিজের আত্মসম্মান নিয়ে একাকিত্বই থাকবো। এসব ভেবে রাস্তায় আনমনে হেঁটে যাচ্ছি। আচমকাই এক মাতাল এসে আমাকে ধাক্কা মেরে বলল, এই যে ভদ্রলোক, চোখ কি মাথার পেছনে রেখেছেন? ধাক্কা দিলেন কেন? মাতালটির কথায় বড়সড় একটা ধাক্কা খেলাম। মাতালটির বয়স বেশি একটা হবে না, 20 থেকে 23 এরকম হবে। আমি বললাম, আরে ভাই, ধাক্কা দিলেন আপনি আর দোষ দিচ্ছেন আমাকে? ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, এখন সামনে থেকে সরে দাঁড়া। মাতালের মাতলামি দেখে নিজের রাগকে আর সংযত রাখতে পারলাম না, দিলাম একটা কানের নিচে ধম করে। এমনিতেই আজ মন মেজাজ খারাপ, তার উপর এই মাতাল পাগলামি শুরু করেছে। আরো কয়েকটা মারতে যাব, তখনই মাতালটা আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি রং নাম্বারে এসে মাতলামি শুরু করে ফেলেছি। আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে এভাবে কেলাতে পারেন। আমি রেগে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু মদ খেয়ে রাস্তাঘাটে মাতলামি করছিস কেন? আর তোর নাম কি? ছেলেটি শান্ত সুরে বলল, আমি রবিন, ছন্ন ছাড়া লাইফ কাটাচ্ছি, যেখানে কষ্টের গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই। তাই তো নিজের কষ্টগুলোকে লুকানোর জন্য এই মদের প্রয়োজন আমার। আমি বললাম, কষ্টের সঙ্গে মদের সম্পর্ক কি? রবিন বলল, ভাই আপনাকে দেখে তো হাস্যোজ্জ্বল মানুষ বলেই মনে হয়, কষ্ট কি জিনিস সেটা আপনি বুঝবেন না। যারা কষ্টের সাগরে ডুব দিয়েছে তারাই এই মদকে বেছে নিয়েছে। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করে উঠলাম, আচ্ছা মদ খেলে কি নিজের কষ্টগুলোকে ভুলে থাকা যায়? রবিন বলল, হ্যাঁ ভুলে থাকা যায়, কিন্তু আপনি এসব বলছেন কেন? আমি উদাসীন হয়ে বললাম, নিজের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য কিছু তো একটা উপায় অবশ্যই খুঁজতে হতো। আজ যেহেতু তুই আমাকে ড্রিঙ্কস করার কথা বলছিস, তো চল আজকে একটু খেয়ে বোঝার চেষ্টা করব নিজের কষ্টগুলোকে ঠিক কতটুকু ভুলে থাকা যায়। রবিন
রবিন ভ্রু কুচকে বলে উঠল, ভাই আপনি কেন এসব খেতে যাবেন? নেশার জগতে তারাই একমাত্র নিজেকে বিলিয়ে দেয় যাদের মনে কষ্ট বেদনা নিয়ে ঘোরাফেরা করে এবং কি তাদের কথাগুলো শুনবার মতো কেউ নেই, তারাই এই পথ অবলম্বন করে। কিন্তু আপনাকে দেখে তো হাস্যোজ্জ্বল মানুষ বলে মনে হচ্ছে। রবিনের সঙ্গে এক দুই কথায় ভালোই পরিচিত হয়ে গেলাম। সেদিনই প্রথম রবিনের সঙ্গে ড্রিঙ্কস করলাম। ড্রিঙ্কস করার পর নিজেকে অনেকটাই হালকা লাগছিল এবং সেদিন থেকেই একাকিত্ব কাটানোর জন্য নেশাটাই অবলম্বন করে নেই। ভেবেই নিয়েছিলাম যেখানে আমার বাবা মা আমার সঙ্গে নেই, যাকে এতটা ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিলাম, সেও এখন আমাকে ছেড়ে গেল। এই নরকময় জীবনে মদকে সঙ্গ নিলে মন্দ হবে না, এসব ভেবেই নেশার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম এবং বাবা মা কিংবা অদিতিকে দিনে দিনে ভুলেই গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার খেয়ে ক্লাস নিতে চলে যেতাম এবং ছুটির পর রবিনের সঙ্গে মদ নিয়ে আড্ডা দিতাম। একটা সময় রবিনের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে যায়, যার দরুন আমার পক্ষে ড্রিঙ্কস করাটা আরো সহজ হয়ে গেল। নেশার জগতে গিয়ে কেন জানি অদিতির কথা একদম ভুলেই যাই। আগে অদিতির কথা মনে হলে খারাপ লাগতো, কিন্তু এখন আর তা মনে হয় না। সবকিছুই এখন আমার কাছে স্বাভাবিক বলে মনে হতে লাগলো। এইদিকে নেশাটাও আমাকে দিন দিন ঘায়েল করে ফেলছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারতাম, কিন্তু সে জগৎ থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব না। এভাবেই কেটে গেল 3টা মাস। এখন অব্দি অদিতি আমার কোনো খোঁজ খবর নেয়নি। অদিতি ভালো করেই জানতো তাকে ছাড়া আমার আর কোনো সমস্যা হোক বা না হোক, খাবার দাবারের সমস্যা হবে, কিন্তু এগুলো জানার পরও কখনো মেসেজ কিংবা কল করে ভালো মন্দ জিজ্ঞেস করেনি। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর বাবা মা ও ভাইয়া তারা আমার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে শুরু করে। যদিও আমি তাদের কথা বেশি একটা গুরুত্ব দেই না, তারপরও কেন জানি তারা আগ বাড়িয়ে কথা বলতে আসে। হয়তো আমার করুণ অবস্থা দেখে তাদের মায়া হচ্ছিল। বাবা মা ভাইয়া তাদের সঙ্গে নীলা ভাবিও যে পরিবর্তন হয়ে যাবে তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করিনি। এই তো 2 দিন আগের কথা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাস নিতে বের হচ্ছি, এমন সময় নীলা ভাবি আমার সামনে আচমকাই এসে বলল, রনি কেমন আছো? আমি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে ধরবো, তার আগেই নীলা ভাবির সামনে দাঁড়িয়ে বলল, আমি যা করেছি তার হয়তো ক্ষমা হয় না, কিন্তু এসব করার পেছনে আমার রাগ জিতটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন তোমার সঙ্গে প্রতিশোধ নিতে পেরে নিজেকে হালকা লাগছিল, কিন্তু কিছুদিন যাবার পর তোমার এই দুর্দশা দেখে নিজেকে অনেক অপরাধী বলে মনে হতে লাগলো। তোমাকে দেখলেই কেন জানি নিজেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। আমার জন্য তোমার জীবনটা আজ সত্যি নরকে রূপান্তরিত হলো। আর সবচেয়ে বড় পাপ যেটা করেছি তোমার আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে, এটা হয়তো আমার জীবনের বড় পাপ ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অদিতিকে সত্যিটা বলে তোমার কাছে আবার তাকে ফিরিয়ে আনবো। আমি নিশ্চুপ। নীলা ভাবি বলল, আমার জন্য যেহেতু তোমার সংসারটা ভেঙেছে, তো আমি নিজে গিয়ে অদিতিকে সত্যিটা বলে আবার তাকে ফিরিয়ে আনবো। তবুও নেশা করে নিজেকে এইভাবে তিলে তিলে শেষ করো না। নীলা ভাবির কথা শুনে পাগলের মতো হেসে বললাম, আমার এমন অবস্থায় আপনি তো বেশি খুশি হবার কথা, কিন্তু আপনি খুশি না হয়ে আপসেট হচ্ছেন কেন? আর কি যেন বললেন, অদিতিকে আমার জীবনে আবার ফিরিয়ে দিবেন। অনেক হাসালেন আমাকে। নীলা ভাবি চোখের পানি মুছে বলল, আমি সিরিয়াসলি বলছি। আমি বললাম, আপনার কি ধারণা অদিতি আবার ফিরে আসলে আমি আগের মতো হয়ে যাব? সেটা আপনার ভুল ধারণা। আমি আমার এই একলা জীবন নিয়েই বিন্দাস আছি, এখানে আর কাউকে লাগবে না। অদিতিকে ফিরিয়ে আনার চেষ্টা ভুলেও করবেন না। অদিতিকেও আমার বেশ ভালো করেই চেনা হয়ে গেছে। আপনিও আমার সঙ্গে কথা বলতে আসবেন না। কথাগুলো শেষ করে ক্লাস নিতে চলে আসলাম। অপরদিকে নীলা ভাবি তার কৃতকর্মের জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে। এটাই স্বাভাবিক। একটা মানুষের যতই রাগজিৎ কাজ করুক না কেন, তার বিপক্ষকে যখন আঘাত করতে পারবে তখন তার মনে আচমকাই অনুতপ্ত অনুশোচনা কাজ করবে। এটাই স্বাভাবিক। সেদিক থেকে নীলারও একই অবস্থা। প্রথমে তার রাগজিৎ মিটাতে রনিকে মিথ্যা অপবাদ দিয়ে তার আনন্দময় জীবনটাকে নরক বানিয়ে ফেললো। কিছুদিন যাবার পর যখন লক্ষ্য করলো তার জীবনটা সত্যি নরকে রূপান্তরিত হয়েছে, ঠিক তখনই নীলার অনুশোচনা হতে লাগলো। অপরদিকে আরোহী বলল, আপু তোমার কি ভাইয়ার কথা একটুও মনে পড়ে না? অদিতি রেগে বলল, ওই চরিত্রহীনের কথা আমাকে বলতে আসিস না। ওকে আমি মন থেকেই ঘৃণা করি আর সারা জীবন তাই করে যাব। আরোহী বলল, আপু মাঝে মধ্যে চোখের দেখাও কিন্তু ভুল হয়। আর ওইদিকে ভাইয়াও মনে হয় তোমাকে ছাড়া কষ্টে আছে। তুমি অতীতে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে ভাইয়াকে মেনে নাও এবং সুখের সংসার করো। অদিতি একরাশ ঘৃণা নিয়ে বলল, সুখের সংসার, তাও আবার ওই চরিত্রহীনটার সঙ্গে? সম্ভব না। আর ও কষ্টে থাকুক বা না থাকুক সে কথা আমাকে বলবি না। ওকে আমি আজীবনই ঘৃণা করে যাব। আরোহী বলল, আপু কাউকে এতটা ঘৃণা করা ঠিক না। হয়তো এই ঘৃণা করার জন্য তোমাকে একদিন আফসোস করতে হবে। অদিতি রেগে বলল, অনেক বলে ফেলেছিস, এবার আমার সামনে থেকে দূর হ বলছি। আরোহী কান্না করে বলল, আপু তুমি আগের মতন আর নেই। এখন কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছো। অদিতি তার বোনের কথাই ভাবছে। সে কি সত্যি আগের থেকে পরিবর্তন হয়েছে? সেটা হয়তো তার চরিত্রহীন স্বামীর জন্যই তাকে এমন হতে হয়েছে। অদিতি এসব ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে বলল, কে? এর মধ্যে সামনে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি অনেকটাই আনন্দ সহিত বলে উঠল, ভাবি
ভাবি কেমন আছেন? এতদিন পর হঠাৎ আমাদের বাসায়। নীলা ভাবি বলল ভেতরে আসতে বলবে না? অদিতি বলল হ্যাঁ অবশ্যই ভেতরে আসেন। অদিতি খুশি হয়ে বলল ভাবি আপনি হঠাৎ আমাদের বাসায়? আমি তো বিশ্বাস করতেই পারছি না। নীলা ভাবি বলল আমি আজ একটা সত্য কথা বলতে আসছি, যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। অদিতি বলল কি সত্য কথা বলতে চাচ্ছেন? নীলা ভাবি বলল আগে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো বিষয়টি তুমি আর কাউকে জানাবে না। অদিতি বলল আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, আপনি বলেন। নীলা বলল সেদিন যা ঘটেছিল তা সম্পূর্ণই একটা নাটক ছিল। অদিতি বলল বুঝলাম না, বিষয়টা একটু পরিষ্কার করে বলেন প্লিজ। তারপর নীলা তার কৃতকর্মের সব কথাগুলোই অদিতিকে বলে দেয় এবং পরিশেষে নীলা অদিতির পা জড়িয়ে কান্না করে বলে উঠল অদিতি কাউকে এটা জানিয়ে দিও না প্লিজ। এই বিষয়টা যদি তোমার ভাইয়া জানে তাহলে আমাকে নিশ্চিত ডিভোর্স দিয়ে দিবে। আমি তোমার পা জড়িয়ে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও এবং তোমার মনে যে ভুল ধারণা হয়েছে সেটা মুছে ফেলো। এইদিকে অদিতি নীলার সমস্ত সত্য কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এবং চোখের কোণে জল এসে নিমিষে ভিড় করলো। এই বুঝি বৃষ্টির মতো ঝরতে শুরু করবে। অদিতি নিজেকে সংযত রাখতে না পেরে কান্না করে বলল ভাবি এটা আপনি কি করেছেন? আপনি শুধু আপনার প্রতিশোধ নেননি, তার সঙ্গে যে আমার সংসারটাও ভেঙে ফেলেছেন। আপনি হয়তো জানেন না সেদিনকার ঘটনার পর থেকে আমি ওকে অনেক ঘৃণা অবহেলা করতে শুরু করেছিলাম। পরিশেষে যখন আমাকে ফিরিয়ে নিতে আমাদের বাসায় এসেছিল সেদিনও অনেক অপমান অপদস্থ করে তাড়িয়ে দেই। অদিতির কান্না যেন আজকে বাধাই মানছে না। নীলা অদিতির মনের অবস্থা বুঝতে পেরে বলল অদিতি তুমি চাইলে আমার নামে নালিশ করে অ্যাকশন নিতে পারো, এতে হয়তো তোমার ভাইয়া আমাকে ডিভোর্সও দিতে পারে। অদিতি কান্না চেপে বলল আপনি আমার সংসার ভেঙেছেন দেখে আমি আপনার সংসার ভাঙতে পারি না, আপনি নিশ্চিত থাকুন আপনার এই কথা গোপনই থাকবে। নীলা বলল আর হ্যাঁ রনির জীবনে তুমি দ্রুত ফিরে এসো, ও যে তিলে তিলে নিজেকে প্রায় শেষ করে দিচ্ছে। নীলা তার কৃতকর্মের কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। এইদিকে অদিতি তার স্বামীর সঙ্গে মিসবিহেভ করেছে, তার জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে। এখন সত্যটা জানতে পেরে অদিতির আগের রাগ ঘৃণা সেটা নিমিষে বদলে গিয়ে ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল। আগের বন্ধ সিমটা অন করে যে ফোন দিতে যাবে এর মধ্যে অদিতির ফোনে কয়েকটা মেসেজ দেখতে পেল। এতদিন অবহেলায় দেখার ইচ্ছে ছিল না, কিন্তু এখন আগ্রহ নিয়ে পড়তে লাগলো। প্রথম মেসেজ অদিতি প্লিজ বাসায় ফিরে এসো, তোমাকে ছাড়া আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, রাগ অভিমান না করে চলে এসো। দ্বিতীয় মেসেজ অদিতি তুমি তো জানোই বাসার কেউ আমার সঙ্গে কথা বলে না, এমনকি খাবার কথা কেউ ভুলেও জিজ্ঞেস করে না, বাইরে থেকে খাবার খেয়ে থাকতে হয়, বুঝতেই তো পারছো বাইরের খাবার খেতে পারি না, তবুও পরিস্থিতির মোকাবেলা আমাকে করতে হচ্ছে, ফিরে এসো প্লিজ। তৃতীয় মেসেজটি দেখে অদিতি চমকে উঠল। মেসেজটি এমন ছিল অদিতি তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে আমাকে যে এতটা অপমানিত হতে হবে তা আমি কল্পনা করতে পারিনি। নিজের প্রতি খুব আশা ভরসা নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি যে আমার সঙ্গে বাসায় এরকম সিন ক্রিয়েট করবে তা আমার ধারণারও বাহিরে ছিল। এই অপমানের কথাটি আমার জীবনের পাতায় স্পষ্ট লেখা থাকবে। তোমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা আজ নিমিষেই শেষ হয়ে গেল। পরিশেষে একটা কথাই বলবো, তোমার যদি ডিভোর্স লাগে তাহলে আমাকে একটু বললেই হবে, খুব দ্রুত ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ভালো থেকো, নির্লজ্জের মতো তোমার পেছনে আর যাব না, আল্লাহ হাফেজ। অদিতি তৃতীয় মেসেজটি পড়ে নিজের চোখের পানি আটকাতে পারল না, অজর ধারায় কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো সে আর নিজ বাসায় থাকবে না, সে এখন তার স্বামীর বাসায় থাকবে। অদিতি সেদিনই তার বাসা ত্যাগ করে স্বামীর বাসায় চলে গেল। রবিন বলল ভাই অনেক রাত হয়েছে, খাওয়া বাদ দিয়ে এবার বাসায় চলুন। আমি বললাম বাসায় গিয়ে কি করব, তার থেকে এখানে বসে বসে ড্রিঙ্কস করব, এতেই ভালো। রবিন বলল ইদানিং আপনার ড্রিঙ্কস করাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আপনার বড় কোনো মরণ ব্যাধি রোগ হতে পারে। ছোট ভাই হিসেবে শুধু এইটুকু বলবো ড্রিঙ্কস করাটা এবার একটু কমিয়ে দিন, নয়তো বিপরীত কিছু ঘটতে পারে। আমি মাতাল অবস্থায় বললাম তুই এত চাপ নিচ্ছিস কেন, আমার জীবনের মায়া আমি নিজেই ছেড়ে দিয়েছি, তাহলে তুই কেন সেখানে নাক গলাচ্ছিস? রবিন নিশ্চুপ। আমি বললাম আমার লাইফ, আমাকে নিজ ইচ্ছায় চলতে দে প্লিজ, আমি এভাবেই বিন্দাস আছি। এই বলে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে অদিতি আজ অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তার স্বামীর কাছে সব অন্যায়ের ক্ষমা চেয়ে সবকিছু স্বাভাবিক করে নিবে। অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে। অদিতি দ্রুত দরজা খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ কি হাল করেছে চেহারার! আগের রনি আর বর্তমান রনির চেহারায় আকাশ পাতাল তফাৎ। এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে আছে সেটা কোনো এক মাতাল নেশাখোর ছাড়া কিছুই না। অদিতি এসব ভাবতেই আমি মাতাল অবস্থায় বলে উঠলাম, এই কে আপনি, আমার রুমে কি করছেন? অদিতি আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আমি তোমার স্ত্রী অদিতি। আমি নেশার ঘরে বললাম আমার স্ত্রী আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, তার মানে আমি এখন স্বপ্ন দেখছি। অদিতি কিছুটা খুশি হয়ে বলল, স্বপ্ন না, আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি। আমি বললাম আজকে হয়তো ড্রিঙ্কস করাটা বেশি হয়ে গেছে, এর জন্য চোখে ভুল দেখছি, ঘুমাতে হবে তাড়াতাড়ি। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। এইদিকে অদিতি আমার মুখে ড্রিঙ্কস করার
কথা শুনে পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার মানে ও নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। অনুশোচনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবে অদিতি তার স্বামীর পাশে শুয়ে পড়ল এবং তার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবেই রাতটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম অদিতি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম, যে কিনা আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না, আর সে আমাকে জড়িয়ে ধরে কি পরম ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাতে যাকে স্বপ্ন বলে ঘুমিয়ে পড়েছিলাম সে সত্যি এসেছে। হয়তো নীলা ভাবি আমার এমন করুণ অবস্থা দেখে অদিতিকে সবকিছু বলে দিয়েছে এবং অদিতি তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে। তাছাড়া আমার কাছে এসেই বা কি হবে? আমার জীবন তো এখন নরকে পরিণত হয়েছে। আমার জীবনে আমি একাই বিন্দাস আছি। এখানে দ্বিতীয় কাউকে লাগবে না, এমনকি অদিতিকেও লাগবে না। সে আমাকে অনেক অবহেলা অপমান করেছে। বাসর রাতে অদিতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, যত যাই কিছু হোক না কেন আমরা দুজন কখনো কাউকে ছেড়ে দূরে থাকবো না, সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকবো। সেদিন আমিও অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমাদের মাঝে যতই মান অভিমান হোক না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? অদিতি বলেছিল পারবো না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেই দিনের কথাগুলো শুধু কথাই ছিল। সামান্য একটা দুর্ঘটনার জন্য অদিতি আমার জীবন থেকে চলে যেতে দ্বিতীয়বারও ভাবেনি। অদিতি তো খুব বলেছিল আমাকে ছেড়ে সে কখনোই যাবে না। এই কি তার নমুনা? প্রকৃতপক্ষে অদিতি আমাকে ভালোই বাসে নাই। ভালো যদি বাসতই তাহলে আমার করুণ অবস্থা দেখে সে এমনিতেই চলে আসতো, কিন্তু তা আর হলো না। এখন তো আমার জীবনে অদিতির প্রয়োজন নেই। আমার একাকী লাইফে আমি বিন্দাস আছি। এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, এই যে হ্যালো। অদিতি বলল, তোমার ঘুম তাহলে ভেঙেছে? আমি বললাম, আপনি তো চরিত্রহীনদের সহ্য করতে পারেন না, তাহলে আজ কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন? অদিতি বলল, আমার স্বামী কোনো চরিত্রহীন না, সে সত্যটা আমি জেনে গেছি, এর জন্য তোমার জীবনে আবার ফিরে আসলাম। আমি বললাম, চলেই যখন গিয়েছো তো ফিরে আসার কোনো প্রশ্নই আসে না। কি দরকার ছিল আমার এই নরকময় জীবনে আবার আসার? অদিতি নিশ্চুপ। আমি বললাম, কথায় আছে না, ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না। এখন তুমি আমাকে যেভাবেই অনুরোধ হোক অথবা দুষ্টু মিষ্টি কথাতে আমাকে যতই বোলানোর চেষ্টা করো কাজ হবে না। ভাঙা সংসার ভাঙাই থাকবে, সেটা আর জোড়া লাগবে না। এখন তুমি যে রনিকে দেখছো সে আর আগের রনি নেই। এলাকা জুড়ে সবাই জানে মদখোর রনি। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xbet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক থেকে অথবা গুগলে 1xbet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। অদিতি কথাটা শুনেই কাপা গলায় বলল, তুমি তো একজন শিক্ষক ছিলে, ছাত্রছাত্রীদের সবসময় ভালো উপদেশ দিতে, আজ তুমি এসব করে নিজেকে শেষ করে দিচ্ছ? আমি বললাম, হ্যাঁ আমি শিক্ষক ছিলাম, কিন্তু এখন আর নেই। এলাকার সবাই জানে আমি একটা চরিত্রহীন। আমার চরিত্রের কোনো ঠিক নেই। যেখানেই যাই তারা আমাকে নিয়ে সমালোচনার দোকান খুলে বসে। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করেছিল। এর জন্য নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছি। অদিতি বলল, কেন এভাবে নিজেকে নরকের দিকে এগিয়ে দিচ্ছ? তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি বললাম, আমার যা খুশি তাই হোক, এতে তোমার কি? তাছাড়া আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন যেটা আছে সেটা হয়তো কাগজে কলমে। আত্মার সঙ্গে যে সম্পর্কটা জড়িয়ে ছিল সেটা তো সেই দিনই শেষ, যেদিন তুমি আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে চলে যেতে বলেছো। অদিতি নিশ্চুপ। আমি বললাম, পরিশেষে একটাই কথা, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। তুমি আবার তোমাদের বাসায় চলে যাও, আমি একাই বিন্দাস আছি। সবকিছুতেই এখন নিজেকে মানিয়েছি। অদিতি কথাগুলো নীরবে শুনছে আর শব্দহীনভাবে কান্না করে যাচ্ছে। আমি বললাম, তোমাকে ছাড়া কদিন কষ্টে ছিলাম। রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না, কেউ বলতো না খেয়েছি কিনা। তোমাকেই বা কি বলবো? আমার আপন বাবা মা ওনারাই তো কোনো খোঁজ খবর নেয়নি, যদিও তাদের সামনেই চলাফেরা করতাম। আর ভাইয়ার সঙ্গে ছোট থেকেই আমার মিলতো না, তার কথাই বা কি বলবো? সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়েছে। এখন অবশ্য বাবা মা, ভাইয়া, নীলা তারা সবাই আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তাদের গুরুত্ব এখন আমার কাছে নেই। এর মধ্যে আবার তুমিও আমার লাইফে ফিরে এসেছো, কি আজব একটা বিষয়। অদিতি বলল, আমি মানছি তোমার
সঙ্গে যা কিছু হয়েছে তা সত্যি অনেক অন্যায় হয়েছে। ইভেন আমিও তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলেছি। অতীতে যা কিছু হয়েছে তার জন্য সত্যি আমি অনুতপ্ত। প্লিজ চলো না আমরা আবার আগের মতো সংসার করি। আমি বললাম, কিছুক্ষণ আগে বললাম না ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না, সেটা যতই চেষ্টা করা হোক না কেন। অদিতি বলল, কে বলেছে জোড়া লাগে না? আমি জোড়া লাগিয়ে দিব, তুমি শুধু নিজেকে নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো। আমি বললাম, আমি এখন এর মাঝে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলেছি, এখন চাইলেও তা আর সম্ভব না। অদিতি কান্না করে বলল, এই নেশা তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে, সেটা কি বুঝতে পারছো না? আমি কিছুটা রেগে বললাম, বুঝলেও কিছুই করার নেই। তাছাড়া তুমি কেন আমাকে এসব বলছো? কোন অধিকারে বলছো? তোমার তো কোনো অধিকার নেই। অদিতি বলল, আমি তোমার স্ত্রী, আর সেই অধিকার থেকেই বলছি। কেন নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছো? আমি বললাম, সুসময়ে ভালোবাসাগুলো কখনো প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না। দুঃসময়ে যে ভালোবাসাটি টিকে থাকে সে ভালোবাসাই প্রকৃত। আর তুমি আমাকে সুসময়ে শুধু ভালোবেসেছো, দুঃসময়ে না। সুতরাং তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি কি করছি না করছি সেটা আমার একান্তই ব্যাপার, এখানে নাক গলাতে এসো না। অদিতি বলল, ওহ, তার মানে আমাদের সংসারটা আর আগের মতো গুছিয়ে নিতে পারবো না? আমি বললাম, তোমার ইচ্ছে হলে আমার এখানেই থাকতে পারবে, কেননা তুমি আমার কাগজে কলমে লিখিত স্ত্রী। শুধুমাত্র তোমার পুরো অধিকারই আছে এখানে থাকার, তবে আমার কাছে আসতে পারবে না। এক কথায় তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে সে অধিকার আর পাবে না। এই বলে বাহিরে চলে আসলাম। অপরদিকে অদিতি শুধু ছলছল চোখে আমার চলে যাওয়ার পানে তাকিয়েছিল। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার মতো বাহিরে চলে আসলাম। রোজকার মতোই সারাদিন নেশাখোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কেটে গেল। আমার সমাজ এখন তাদের সঙ্গেই হয়েছে। রাতে আড্ডা শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম। দরজার কাছে গিয়ে বন্ধ দেখেই প্রচন্ড রাগ হতে লাগলো। নিজের রাগ সংযত রাখতে না পেরে বললাম, কে দরজা বন্ধ করে রেখেছে? দরজা খুল বলছি, নয়তো এখনই ভেঙে ফেলবো। অদিতি দরজার ওপাশ থেকে এসব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। আমাকে মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠে যায়। অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে, কিন্তু আজকে এই অবস্থায় দেখে অদিতি বিশ্বাস করতে বাধ্য হলো। নিজেকে সংযত রাখতে না পেরে অদিতি কান্না করে বলল, তোমাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিলাম, আর এখন তুমি নেশাই করে আসছো। আমি বললাম, আমাকে না বলার অধিকার তোকে কে দিয়েছে? আমি যা খুশি তাই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি আমার মতোই থাকবো, সর সামনে থেকে। এ বলে রুমে প্রবেশ করতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম। অদিতি এই অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে সামলে নিতে যাবে, এর মধ্যে বললাম, খবরদার আমাকে ভুলেও স্পর্শ করবি না। ওহ, তুই তো আবার চরিত্রহীনদের সহ্য করতে পারিস না, তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন? সরে যা, নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো, কারো সাহায্য লাগবে না আমার। এই বলে বিছানায় পড়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম। অদিতি তার স্বামীর এসব কথা শুনে ছলছল চোখে তাকিয়ে শুধু ভাবছে, কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? যে কিনা আমার ভয়ে সিগারেটটা পর্যন্ত খেতে পারতো না, আজ সে কিনা মদ খেয়ে এসে এসব আচরণ করছে। এসব ভাবছে আর চোখের জল ফেলছে। এখন হয়তো তার সবকিছুই কন্ট্রোলের বাহিরে চলে গেছে। অদিতি তার চোখের জল মুছে তার স্বামীর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। ওইদিকে তার স্বামী শুয়ে পড়া মাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। কিন্তু অদিতি কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না। সে ভাবছে, অবহেলা মানুষকে এতটা বদলে ফেলে, এর জন্য হয়তো আমি নিজেই দায়ী। এসব দোষারোপ করছে আর চোখের জল মুছছে। তারপর অদিতিও ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কোনো একটা শব্দ শুনে অদিতির আচমকাই ঘুম ভেঙে গেল এবং লক্ষ্য করলো ব্যালকনিতে দাঁড়িয়ে রনি কিছু একটা খাচ্ছে। তার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অদিতি অধীর আগ্রহ নিয়ে ব্যালকনিতে গিয়ে মদের বোতল দেখা মাত্রই যেন বাকরুদ্ধ হয়ে গেল। অদিতি বলল, শেষমেশ মধ্যরাতেও খেতে শুরু করেছো? আমি বললাম, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার যা খুশি তাই করব। তাছাড়া এটা আমার রোজকার অভ্যাস, একদিন বা 2 দিনের নয়। এই বলে ড্রিঙ্কস করতে লাগলাম। অদিতি বলল, এটা তোমার একান্ত ব্যাপার হতে পারে না, তোমার জীবনের সঙ্গে আমার জীবনও জড়িয়ে আছে, সুতরাং আমি তোমাকে এসব ছাইপাশ খেতে দিব না। অদিতি এই বলে বোতলটা ফেলে দিতে যাবে, তখনই নিজের রাগ সংযত রাখতে না পেরে অদিতির গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। আমি বললাম, নিষেধ করেছিলাম তোকে, তারপরও কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? এই বলে মদের বোতলটা হাতে নিয়ে রুম ত্যাগ করলাম। কিছুক্ষণ পর রুমে এসে লক্ষ্য করলাম অদিতি হাঁটু মুড়ে কান্না করছে। থাপ্পড়ের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট তার গালে ফুটে উঠেছে। বিষয়টা কেন জানি খারাপই লাগতে শুরু করলো। যাই হোক, অদিতিকেও বুঝতে হবে আপনজনের অবহেলাগুলো কত কষ্টকর। এখন হয়তো আমার করুণ অবস্থা দেখে অদিতি নিজেই নিজেকে দোষারোপ করছে। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ও যা খুশি তাই ভাবুক, তাতে আমার কি? আমার জগৎ জুড়ে শুধু নেশার প্রয়োজন। এসব আনমনে ভেবে কম্বল আর বালিশ হাতে নিব। আচমকাই অদিতি আমার হাত ধরে বলল, এখন কি আমাকে ফেলে অন্য রুমে থাকতে যাচ্ছ? অদিতির কথা শুনে অবাক চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম। কিছুক্ষণ আগে যাকে থাপ্পড় মারলাম সে আমার প্রতি রাগ না করে উল্টো আমাকে আটকাতে চেষ্টা করছে। অন্যদিকে মুখ ফিরিয়ে বললাম, হ্যাঁ তাই যাচ্ছি। অদিতি কান্না করে বলল, না গেলে হয় না? আমি রেগে বললাম, আগের কথা তুমি ভুলতে পারো, আমি ভুলিনি। চরিত্রহীন নরপশু শরীর খেকো, নিজের ভাবির শরীরের দিকে লোভ করি। এসব বলেই তো সেদিন আমার রুম থেকে অন্য রুমে থাকতে গিয়েছিলে, মনে আছে? অদিতি কান্না করে বলল, প্লিজ চুপ করো, অতীতের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমি বললাম, এখন এসব শুনতে খুব খারাপ লাগছে তাই না? যখন তুমি আমাকে বলেছো তখন আমার কাছেও খারাপ লেগেছে। তুমি
কি একবারও আমার অনুভূতিটা বুঝতে চেষ্টা করেছো? তা তো করনি, করেছো শুধু অবহেলা আর আঘাতযুক্ত কথা, যা শুনলে মনে হতো নিজেকে শেষ করে ফেলি। কিন্তু একটা কথা ভেবেই সুইসাইড করিনি, সেটা হলো আমি কোনো অন্যায় করিনি, তাহলে কেন নিজেকে শেষ করে ফেলবো? সত্যটা একদিন জানাজানি হয়েই যাবে। ভাগ্যের কি পরিহাস, দেখো সত্যটা তুমি জানতে পেরেছো, কিন্তু সেটা অনেক দেরিতে। এই বলে কম্বল আর বালিশ নিয়ে অন্য রুমে যাব। তখন একইভাবে আবারও অদিতি আমার পথ আটকিয়ে বলল, আমার ভুল আমি বুঝতে পারছি, তোমার যা ইচ্ছা আমাকে শাস্তি দাও, তা আমি মাথা পেতে নিব, তবুও আমাকে রেখে অন্য রুমে থেকো না প্লিজ। আমি বললাম, তুমি যতই বলো না কেন তোমার সংস্পর্শে আমি থাকবই না। এই বলে অদিতির হাত ঝাটকা মেরে ছাড়িয়ে নিয়ে পাশের রুমে চলে গেলাম। এইভাবে অদিতির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেই। অদিতি বারবার ক্ষমা চেয়ে আমার সংস্পর্শে আসতে চাইলেও সে সুযোগ তাকে দেয়নি, এবং তার হাতের বানানো খাবারগুলো পর্যন্ত কখনো ছুঁয়ে দেখিনি। বাইরে থেকে সবসময় খেয়ে আসতাম। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই মাথার কারণে বাড়িতে চলে আসলাম। বাড়িতে পা রাখতে আত্মীয় স্বজনের আনাগোনা দেখতে পেলাম। ভাইয়া ও মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার রুমের দরজা ঠেলে প্রবেশ করতে লক্ষ্য করলাম অদিতি বিছানায় শুয়ে বালিশের মাঝে চোখের জল ফেলছে। কেন ফেলছে সেটা আমার ভালো করেই জানা। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে অদিতি আমার সামনে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি চাও না আমাদের মাঝে ছোট অতিথি আসুক? আমি বললাম, আমার নরক জীবনে নতুন অতিথি এনে তার জীবন আমি নষ্ট করতে পারবো না, সুতরাং তোমার মাথা থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। অদিতি কান্না করে বলল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অদিতির কথার ভ্রুক্ষেপ না দিয়ে রুম থেকে বের হতে যাব, এমন সময় মা আমার রুমে মিষ্টি নিয়ে এসে প্রথমে আমার উদ্দেশ্য করে বলল, বাবা মিষ্টি মুখ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, থামো, কিসের জন্য আমাকে মিষ্টি খাওয়াচ্ছ? মা অনেকটা আনন্দিত হয়ে বলল, তুই কাকাই হতে যাচ্ছিস, এর জন্যই এই মিষ্টি নে বাবা, হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মিষ্টিটা দূরে সরিয়ে দিয়ে বললাম, রাখো এসব মিষ্টি টিষ্টি। এটা বলতেই মা মন খারাপ করে বলল, বাবা তুই খুশি হসনি? আমি বললাম, খুশি হব না কেন, আমি কাকাই হচ্ছি, এর চেয়ে খুশির খবর কি বা হতে পারে? মা বলল, তাহলে মিষ্টিটা মুখে না নিয়ে সরিয়ে ফেললি কেন? আমি বললাম, আমি এমনিতেই খুশি হয়েছি, মিষ্টি খেয়ে খুশি উদযাপন করার কোনো দরকার নেই। এই বলে বাহিরে চলে আসলাম। মা মন খারাপ করে বলল, বৌমা আমার ছেলেটাকে হয়তো হারিয়ে ফেললাম, এতদিন হয়ে গেল অথচ তার ইগো নিয়েই পড়ে আছে। অদিতি বলল, মা ও যে আমার সঙ্গেও কথা বলে না, আমার ছায়া পর্যন্ত সে দেখতে পারছে না, সব সময় এড়িয়ে চলে। মা বলল, অতীতে যা কিছুই হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, তাছাড়া নীলাও অনেক অনুতপ্ত, ক্ষমাও চেয়েছে অনেকবার। একটা মানুষ যদি বারবার ক্ষমা চায় তো তাকে কেমনে ফিরিয়ে দিতাম তুমি বলো? অদিতি কান্না করে বলল, নীলা ভাবি তো এখন ভালোই আছে, মাঝখান থেকে শুধু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেল। মা বলল, কে বলেছে সম্পর্ক ভেঙে গেছে? আমার ছেলে তো তোমাকে ডিভোর্স দেয়নি, তাহলে সম্পর্ক ভাঙলো কই? অদিতি চোখের পানি মুছে বলল, এখন শুধু কাগজে কলমের সম্পর্ক টিকে আছে, মনের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়েছে। মা নিশ্চুপ হয়ে রুম ত্যাগ করলো। তারও কিছু বলার নেই, এখন তার ছেলে কন্ট্রোলের বাইরে চলে আসছে, সে জগৎ থেকে সহজে কেউ তাকে বের করতে পারবে না। এভাবেই রনি তার পরিবারকে প্রত্যাখ্যান করতে লাগলো। এইদিকে নীলা তার অনাগত সন্তান নিয়ে ভালোই খুশিতে মেতে আছে। অপরদিকে অদিতি তার স্বামীর অবনতি দেখে কান্নাকাটি করে তার স্বামীকে বুঝায় নেশার জগৎ থেকে ফিরে আসতে, কিন্তু অদিতির কথার কোনো মূল্য রনির কাছে নেই বললেই চলে। এভাবেই কেটে গেল একটা বছর। নীলার সংসারে যে অনাগত সন্তান নিয়ে হাসি খুশিতে সবাই মেতে উঠেছিল, সে সন্তান জন্মের আগেই মারা যায়। এতে নীলা মানসিক রোগীর মতো হয়ে যায়, সব সময় তার সন্তান নিয়ে কান্নাকাটি করেই দিন পার করছে নীলা। এইদিকে রনির নেশার পরিমাণটাও তীব্র হওয়ায় দিন দিন নেশা তাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। রনির অবহেলাতে অদিতিও এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল এবং রেগে গিয়ে একদিন তার স্বামীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুরাতে চাও? আমি তো তোমার অবহেলায় শেষ হয়ে গেলাম, প্লিজ এবার অন্তত আমাকে কাছে টেনে নাও, পারছি না আর তোমাকে ছাড়া দূরে থাকতে, কষ্ট হচ্ছে খুব, আমাকে মুক্ত করো এই যন্ত্রণা থেকে প্লিজ। এইদিকে আমিও বুঝতে পারছি অদিতির কষ্টটা কি, কিন্তু আমার শরীরে যে মরণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে সেটা তো কাউকে বলতেও পারছি না, এবং অদিতিকেও আমার জীবনে ফিরিয়ে আনতে পারছি না। খুব ডিপ্রেশনে থাকতে হচ্ছে আমাকে। আনমনে ভাবতেই অদিতি আমাকে ঝাঁকিয়ে বলল, কি ভাবছো? আমাকে আরো কষ্ট দিবা নাকি কাছে টেনে নিবা? কোনটা চাও বলো, আমি তোমার সে কথাই রাখবো। নিজেকে যথেষ্ট সামলে নিয়ে বললাম, প্রকৃতপক্ষে আমিও তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার মাঝে যে মরণ, বলতেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তা দেখে অদিতি অধীর আগ্রহ নিয়ে বলল, তোমার চোখে পানি? আর কি যেন বললে তা আবার বলো প্লিজ। আমি বললাম, অদিতি আমার শরীরে যে মরণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে, এতদিন তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম, বলার সাহস পাইনি, কিন্তু সত্যিটা যে বলতেই হতো। আমি আর বেশি দিন বাঁচবো না, এর জন্য তোমাকে সব সময় দূরে দূরে রেখেছি, অবহেলা করেছি, যাতে তুমি আমার নরক জীবন থেকে সরে যাও। নিজের চোখের জল আটকাতে পারলাম না, অজর ধারায় পড়তে লাগলো। অদিতি আমার কথাটি শোনা মাত্রই অজর ধারায় চোখের জল ফেলতে লাগলো এবং কাপা কাপা গলায় বলল, তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলতেছো তাই না? নিজের চোখের জলগুলো মুছে বললাম, মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যা কথা বলে না, তেমন আমিও মিথ্যা কথা বলছি না। অদিতি বলল, আমি বিশ্বাস করি না, আমার লাইফ থেকে তোমাকে
তোমাকে এত সহজেই মহান রব্বুল আলামিন কেড়ে নিতে পারেন না। এই বলে অদিতি খুব শক্ত করে জড়িয়ে ধরলো। অদিতি জড়িয়ে ধরাতে কেন জানি বুকের বাপাশে মুচড়ে উঠলো। অদিতিকেও তো কম কষ্ট দেয়নি। আমার জন্য ও রোজ বালিশে মুখ লুকিয়ে কান্না করত, তবুও ওকে আমার সংস্পর্শে নেইনি, দূরে দূরে রেখেছি। যখন ভাবলাম অতীতের সবকিছু ভুলে অদিতিকে মেনে নিব এবং সুখের সংসার অবলম্বন করব, ঠিক সে সময় আমার এমন মরণব্যাধি ক্যান্সার ধরা দিবে সেটা কে জানতো। মহান আল্লাহ হয়তো এই নরক জীবনে সুখ নামক শব্দটি আমার ভাগ্যে লেখেননি, তাই এরকম রোগের সম্মুখীন হতে হচ্ছে। তারই বা কি দোষ? নিজের রোগ তো নিজেই নেশা করে ডেকে এনেছি। এখন অদিতির দিকে তাকাতেই কেন জানি কষ্টটা দ্বিগুণ হচ্ছে। এত অবহেলার পরও আমার কাছে থেকেছে, কখনো ছেড়ে চলে যায়নি। হয়তো অতীতের মতো আর কোনো ভুল সে করতে চায় না। আনমনে এসব ভেবে যাচ্ছি আর শব্দহীনভাবে চোখের জল ফেলছি। অদিতি আমার চোখের জল মুছে বলল, তুমি কান্না করলে যে হৃদয়ে রক্তকরণ হয় তা কি বোঝো না? আমি নিশ্চুপ হয়ে চোখের জল ঝরাচ্ছি, কেন জানি আটকাতে পারছি না। অদিতি চোখের জল মুছে দিয়ে বলল, প্লিজ এবার কান্নাটা বন্ধ করো। আমি বললাম, তুমি আমাকে এতটা ভালোবাসো কেন? অদিতি মুখে শুকনো হাসি এনে বলল, আমি আমার স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? অদিতির মুখে শুকনো হাসি দেখে আমিও কান্না মিশ্রিত কণ্ঠে হেসে বললাম, অদিতি তোমাকে হাসলে সত্যি অনেক সুন্দর লাগে, মন চায় অনেকক্ষণ তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। অদিতি আমার বুকে মুখ লুকিয়ে বলল, পাম দেওয়া হচ্ছে খুব, তাই না? আমি বললাম, পাম না, সত্যি বলছি। অদিতির সঙ্গে খুনসুটি আলাপ করতেই রবিনের ফোন আসলো। অদিতি রবিনের নাম্বার দেখেই ফোনটা ফ্লোরে ঠাস করে ফেলে দিয়ে ভেঙে ফেললো এবং রাগান্বিত হয়ে বলল, তোমার এই নষ্ট বন্ধুদের জন্য আজ তোমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আজ থেকে তোমার ওইসব বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া একদমই বন্ধ। অদিতির পাগলামিটা দেখে হেসে উড়িয়ে দিলাম। আগে যদি এমন করতো তাহলে ভালোই তফারফা লেগে যেত, কিন্তু বর্তমানে অদিতির শাসনগুলোকে আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে। হাসি মুখে অদিতিকে বললাম, ফোনটা এভাবে ভেঙে ফেললে কেন? অদিতি বলল, তোমার সেসব নষ্ট বন্ধুদের সঙ্গ থেকে বিরত থাকার জন্য। ওদের জন্যই আজ আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আমি নিশ্চুপ। অদিতি কান্না করে বলল, প্লিজ আমার মনের অবস্থাটা একবার বুঝতে চেষ্টা করো। প্রতিনিয়ত আমাকে অবহেলাই করে গেলে, একবারও আমার কথা কানে নাওনি, যার দরুন আজ আমাকে এমন দৃশ্য দেখতে হচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে নেশার জগতে পা রাখবো না এবং সেই সব বন্ধুদের সঙ্গেও মিশবো না। এখন থেকে আমার পরিবারকে যথেষ্ট সময় দিব। এই বলে অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম। জীবন সংগ্রামে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু সে মোকাবেলা করতে গিয়ে ভুল রাস্তা অবলম্বন করাটা বোকামি ছাড়া কিছুই না। রনির জীবন কি সত্যি নরক জীবন ছিল? কিছুদিনের জন্য হয়তো নরক ছিল, কিন্তু সেটা বেশি দিনের জন্য ছিল না। কিছুদিন পর হয়তো আবার সেই আগের মতোই স্বাভাবিক হয়ে যেত, কিন্তু নেশার জগতে গিয়ে তার জীবনকে সে পুরোপুরি নরক বানিয়ে ফেলেছে। এখন হয়তো নেশার জগৎ থেকে সে ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার মাঝে যে মরণব্যাধি রোগ ক্যান্সার সঞ্চারিত হয়েছে তা কি নিরাময় করা সম্ভব না। হয়তো মেডিসিন কিংবা ভাগ্যের উপর নির্ভর করে কিছুদিন টিকতে পারে, তারপর তো তাকে দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে চলে যেতেই হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে ঠিকই, তারপরও অনেকেই আছে নিজেদের কষ্টগুলোকে কমাতে নেশার জগৎ বেছে নেয়, যা সম্পূর্ণ একটা ভুল পন্থা। নেশা কখনো কারো কষ্ট কমাতে পারে না, উল্টো একটা পরিবারকে কষ্টের মাঝে ফেলে দেয়। রনিরও একই অবস্থা। প্রথমে নেশার জগতে নিজের কষ্টগুলোকে দমন করতে গিয়ে সে পুরোপুরিভাবে আসক্ত হয়ে পড়ে এবং দিনে দিনে তার নিজের ধ্বংস নিজেই বয়ে আনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত ভালোবাসা গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাবা আর ভাইয়ার জোরাজোরিতে হসপিটালে যেতে বাধ্য হলাম। ডক্টরের চেম্বারে প্রবেশ করা মাত্রই অনেকটা বিষণ্ণতার সঙ্গে বলে উঠল, আপনি কেমন মানুষ বলেন তো? সেদিন আপনাকে ক্যান্সারের রিপোর্ট হাতে দেওয়া মাত্রই কোনো কথা না বলে চলে গেলেন। পিছন দিক থেকে কতবার আপনাকে ডাকতেছিলাম, সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে চলে গেলেন। আমি চোখের পানি মুছে বললাম, রিপোর্টে যখন ক্যান্সার ধরা পড়েছে তো চিকিৎসা নিয়েই বা কি লাভ? আমি তো আর বেশি দিন বাঁচবো না। এর মধ্যে বাবা ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ডক্টর আমার ছেলেটার রোগ কি নিরাময় করা সম্ভব না? ডক্টর বলল, দেখুন আপনার ছেলে অধিক পরিমাণে মদ্যপান করেছে, এতে তার অনেক কিছুই ক্ষতি করে ফেলেছে। বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আমি বললাম, ডাক্তার আপনাকে সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও সেটাই এদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম, বেশি দিন বাঁচবো না। এরা এই কথাটি বিশ্বাসই করতে চাচ্ছে না। ডক্টর মাথা নিচু করে বলল, মিস্টার রনি, আমার কথা শুনে আপনার খারাপ লাগছে তা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তারপরও যে আমাকে সত্যটা বলতেই হতো। ডক্টরের কথা শুনে উপস্থিত বাবা মা ভাইয়া অদিতি তারা সবাই কান্নায় ভেঙে পড়ল। তাদের এই দৃশ্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। শব্দহীনভাবে চোখ থেকে অঝর ধারায় জল গড়তে লাগলো, বুকটা ফেটে হাহাকার করছে। আমি সত্যিই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এটা ভাবতেই বুকের ভেতরে দুমড়ে মুচড়ে উঠছে। নিজেকে সংযত রাখতে পারছি না। এখন কেন জানি বেশি দিন বাঁচতে ইচ্ছা করছে, কিন্তু রোগ তো আমার পিছু ছাড়বে না, সে আমাকে ধ্বংস করেই ছাড়বে। বাবা মা ভাইয়া তারাও অনেক কান্নাকাটি করছে। সকলের এমন অবস্থা দেখে নিজের চোখের
পানি মুছে নিজেকে সংযত করে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই কান্না করছো কেন? রোগ শরীরে সঞ্চারিত হয়েছে তো কি হয়েছে? কিছুদিন ট্রিটমেন্ট নিলেই ভালো হয়ে যাব। ডক্টর ঠিক বললাম তো? ডক্টর তার চশমা খুলে চোখের জল মুছে বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন। মার দিকে লক্ষ্য করতে দেখলাম সে অবিরাম কান্না করেই যাচ্ছে, তার সঙ্গে অদ্বিতীয়। বসা থেকে উঠে তাদের কাছে গিয়ে বললাম, তোমরা এত কান্না করছো কেন? যা হবার তা তো হবেই, এতে কান্না করার কি আছে? এটা বলতেই আমারও কান্না চলে আসলো। মা বলল, বাবা কেন তুই আমাদের উপর রাগ করে এসব ছাইপাশ খেতে গেলি? আমরা তো তোকে অনেকবারই নিষেধ করেছিলাম, এমনকি বৌমাও তো রোজ কান্নাকাটি করে তোকে নিষেধ করত। তার কথা ভেবে অন্তত নেশা করাটা ছেড়ে দিলে আজ এই দিনের মুখোমুখি হতে হতো না। মা এই বলে কান্না করতে করতে ডক্টরের কক্ষ ত্যাগ করলো। অদিতিও মুখ ফিরিয়ে ফুপিয়ে কান্না করছে, হয়তো আমাকে হারানোর ভয়ে। অদিতির কান্না থামানোর জন্য বললাম, অদিতি প্লিজ তুমি অন্তত কান্না করো না, মাকে গিয়ে একটু বোঝাও আমি বেশ ভালো আছি, আর ডাক্তারের ট্রিটমেন্ট পেলে খুব শীঘ্রই ভালো হয়ে যাব। এ কথা বলতেই অদিতি আমার দিকে তাকিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমার সঙ্গে এমন কেন হলো বলতে পারো? এখন কেন জানি মনে হচ্ছে হৃদয়ে কেউ ধারালো ছুরি দিয়ে অসংখ্যবার আঘাত করছে। অদিতির এরকম কথা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। সে তো আমাকে অনেকবারই নেশার জগৎ থেকে ফিরে আসতে বলেছিল, আমি তার কথার কর্ণপাত করিনি, সবসময় অবহেলার চোখে দেখেছি, ভেবেছি তার ভালোবাসাটা নাটক মাত্র। কিন্তু আজকে তার চোখের পানি প্রমাণ করে দিচ্ছে তার ভালোবাসা কতটা গভীর। ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে বললাম, অদিতি প্লিজ এভাবে কান্না করো না, আমি নিজেকে সংযত রাখতে পারছি না। আমার মনের অবস্থা তো বুঝতেই পারছো, এর মধ্যে তুমি আর মা মিলে যদি এভাবে কান্না করো তো আমি কেমনে নিজেকে সংযত রাখবো বলো? এ কথা বলা মাত্রই চোখের জল মুছে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, হয়তো আমাকে কিছু বলতে চাচ্ছে। সে সুযোগ না দিয়ে অদিতিকে বললাম, কি হলো যাও মাকে সামলাও গিয়ে, নয়তো কান্না করে সে অসুস্থ হয়ে পড়বে। আমার কথা মতো অদিতি মার কাছে চলে গেল। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতদিন ক্যান্সার রোগের কথা মানুষের মুখে শুনতাম, কিন্তু আজ আমার নিজেরও হয়েছে। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? নেশা আমাকে তিলে তিলে শেষ করেছে, এতে উপরওয়ালারই বা কি দোষ? যদি নেশার জগতে না যেতাম তাহলে হয়তো আমাকে এদিন দেখতে হতো না। আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল হলো নেশা। এই ভুলটা শুধরানোর সময়টুকুও পেলাম না, তার আগেই মরণব্যাধি রোগটা আমাকে আপন করে নিয়েছে। এখন শতবার চাইলেও এই রোগ আমাকে ছাড়বে না, সে আমাকে চিরন্তর পরিবার থেকে বিদায় করবে। এটা ভাবতেই বুক ফেটে যেন কান্না আসছে, তারপরও কান্না করতে পারছি না। আমি কান্না করলে যে মা আর অদিতি তারা পুরোপুরি ভেঙে পড়বে, এটা ভেবেই কান্নাটা নিজের মাঝে চেপে রাখতে শুরু করলাম। এই যে ভাই সব, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যাইতো, তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, ব্যাট অন গেম। এইটা একরকম গেমের দুনিয়া। এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা, কোনো অ্যাপস লাগবে না। এখানে ক্রাশ, স্পিন, স্পোর্ট সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে। আর কি জানো, বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়া লেনদেন করতে পারবা। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই। এখানে 24 ঘন্টা হেল্প, পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স। তো আর বসে থাকলে হবে? নিচের কমেন্টে লিংক দিচ্ছি, এখনই ক্লিক করো, ব্যাট অন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। সেদিন হসপিটাল থেকে মেডিসিন নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সবাই কেমন জানি নিশ্চুপ হয়ে যায়। মা সব সময় আমার কাছে এসে বলতো, বাবা তোর কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বল, আমি তোকে তাই এনে দিচ্ছি। মার এমন কথা শুনে খুবই কষ্ট পেতাম। বুঝতে পারতাম আমি তাদের মধ্যে কদিনের জন্য অতিথি হয়েছি মাত্র, এর জন্য এত আদর যত্ন করছে। হাজারটা কষ্ট বুকে চেপে রেখে মাকে হাসি মুখেই বলতাম, মা কি বলছো এসব? আমি কি কোনো অতিথি নাকি যে আমাকে সবসময় ভালো ভালো খাবার খেতে হবে? মা আমার কথা শুনে চোখের পানি মুছে চলে যেত, দ্বিতীয় কোনো কথা বলতো না। এখন ভাইয়াও অনেক পরিবর্তন হয়েছে। আগে তো তার সঙ্গে ধাক্কা লাগলেও আমার সাথে কথা বলতো না, ইদানিং আমার ভালোই খোঁজ খবর নিচ্ছে। আমার জন্য ভাইয়া নীলা ভাবিকে ভালোই শাস্তি দিচ্ছে। বর্তমানে তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের ফাটল ধরেছে। ভাইয়া আমার বিষয়টা জানতে পেরেছে, কিন্তু সেটা অনেকদিন পর। যখন আমার এমন অবস্থা লক্ষ্য করলো, তখন থেকেই নীলার সামান্য ভুল দেখলে সে টপিক নিয়ে ভাইয়া নীলা ভাবিকে মারধর করত। নীলা ভাবিও বুঝতে পারতো তাকে কেন সামান্য ভুলের জন্য মারা হচ্ছে। সেও নীরব হয়ে আঘাতগুলো সহ্য করে যেত। এভাবেই কিছুদিন কেটে গেল। এখনো আল্লাহর রহমতে সুস্থ সবল ছিলাম। নিয়মিত মেডিসিন প্রয়োগ করার কারণে একসময় ভুলেই গেলাম আমার শরীরে ক্যান্সার রোগ সঞ্চারিত হয়েছে। অপরদিকে ভাইয়া ভাবিদের রোজ ঝগড়া লাগতো। এক পর্যায়ে ভাইয়া একদিন আমাদের সকলকে ডেকে বলল, আজকে তোমরা যে যাই বলো না কেন, নীলাকে আমি এই বাড়ির বউ হিসেবে আর রাখতে চাচ্ছি না, আমি ওকে ডিভোর্স দিতে চাই। ভাইয়ার মুখে ডিভোর্সের কথা শুনে চমকে উঠলাম। বুঝতে পারছিলাম না কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছে।
উপস্থিত বাবা মা অদিতি তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলছে না। আর ওইদিকে নীলা ভাবি ভাইয়ার পা জড়িয়ে কান্নাকাটি করে ডিভোর্স দিতে মানা করছে। এই দৃশ্য দেখে বড্ড খারাপ লাগলো। নিজেকে সংযত রাখতে না পেরে ভাইয়ার উদ্দেশ্যে বললাম, ভাইয়া আজ কেন ভাবিকে ডিভোর্স দিতে চাচ্ছ? রাকিব ভাইয়া রাগান্বিত হয়ে বলল, নীলার জন্য শুধুমাত্র আমাদেরকে এমন দিন দেখতে হচ্ছে, আর তোর এই অবস্থার জন্য নীলাই দায়ী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এমন কালনাগিনীকে আমার লাইফে রাখবো না, ডিভোর্স দিয়ে দিব তাকে। ভাইয়ার কথা শুনে কিছুটা হেসে বললাম, নীলাকে একা দোষ দিচ্ছ কেন? তোমরা সবাই আমার সঙ্গে একই রকম আচরণ করেছো। বাবা মা এমনকি আমার সহধর্মিনী অদিতিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। 3টা মাস এই বাড়িতেই ছিলাম, তোমরা তো আমার খোঁজ খবর ভুলেও নাওনি। আমি খেলাম নাকি না খেয়ে রইলাম তোমরা সেটা বিন্দুমাত্র জানার আগ্রহ নিয়ে আমাকে জিজ্ঞেস করনি। অদিতিও কোনোদিন ফোন করে জানতে চাইনি, উল্টো সিমটাই বন্ধ করে ফেলেছিল। তাহলে এখন নীলার একার বিচার করছো কেন? তার সঙ্গে বাবা মা অদিতি এবং তুমি বড় ভাই হয়ে আমার মাথায় আঘাত করে রক্ত ঝরিয়েছিলে। আজকে তোমার নিজের বিচারটাও করো দেখি। রাকিব ভাইয়া নিশ্চুপ। আমি বললাম, কষ্ট শুধু নীলা ভাবি আমাকে দেয়নি, তার সঙ্গে তোমরা সবাই আমাকে একই রকম কষ্ট দিয়েছো। সুতরাং এখানে নীলাকে একার শাস্তি দিয়ে কোনো লাভ নেই। যা হবার সেটা হয়েছে। এখন নীলাকে ডিভোর্স দিলেই কি সবকিছুর সমাধান হবে? তার থেকে নীলা ভাবিকে নিয়ে ভালোভাবে সংসার শুরু করো। আমার এসব কথা শুনে প্রথমে অদিতি কান্না করতে করতে রুমে চলে গেল। বাবা মাও মাথা নিচু করে চলে গেল। রাকিব ভাইয়া হুট করেই আমার হাত জড়িয়ে ধরে বলল, ভাই আমাকে ক্ষমা করে দে। আমি নীলার মিথ্যা কান্না দেখে সেদিন নিজেকে সংযত রাখতে পারিনি। রাগের ঘোরে তোর মাথায় আঘাত করে ফেলেছি। আমি বললাম, আমার কারো প্রতি রাগ অভিমান অভিযোগ নেই। অতীতের সবকিছুই ভুলে গিয়েছি। আমাকে নিয়ে শুধু শুধু অশান্তি সৃষ্টি করো না। তোমরা ভালো থাকো এই প্রত্যাশাই আমি করি। এই বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি বালিশের মাঝে মুখ লুকিয়ে কান্না করছে। হয়তো তখন আমার বলা কথা শুনে অদিতি কষ্ট পেয়েছে, এর জন্যই কান্না করছে। তারপর অদিতির সামনে গিয়ে বললাম, সরি অদিতি, তোমাকে কষ্ট দিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার ছিল না। ভাইয়াকে বুঝাতে তোমার কথাটাও আমাকে বলতে হলো। অদিতি চোখের জল মুছে বলল, না ঠিকই বলেছ, আমি তো তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, যা স্ত্রী হিসেবে আমার মোটেও ঠিক হয়নি। আমি বললাম, তোমার সঙ্গে কখনোই কথা বলতাম না, কিন্তু আমার যে শেষ সময়, এ সময়ে নাকি সবার কাছে ক্ষমা চাইতে হয়। আজকে তোমাকেও বলছি, যদি আমার আচরণে খারাপ লেগে থাকে তো মাফ করে দিও। আর হ্যাঁ, ডিভোর্স পেপার সবকিছুই রেডি আছে, তুমি চাইলে ডিভোর্স দিয়ে দিব। আমার মৃত্যুর পর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও। অদিতিকে এ কথা বলা মাত্রই ঝাপটে জড়িয়ে ধরে বলল, আমাকে গলা টিপে মেরে ফেলো, তারপরও এমন অলক্ষণে কথা বলো না প্লিজ, সহ্য করতে পারি না। আমি বললাম, আমার স্বপ্নগুলো সব অপূর্ণ রয়ে গেল, কোনোটাই পূর্ণতা পেল না। কথাটি বলা মাত্রই টপ করে গাল বেয়ে পানি পড়তে লাগলো। অদিতি বলল, আমি তোমার স্বপ্নটাকে পূর্ণতা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বললাম, তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো সাজাতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। অদিতি বলল, আবার তো ফিরেও এসেছি, তাহলে এখন কেন আমাকে নিয়ে তোমার স্বপ্নগুলো সাজাতে পারছো না? আমি বললাম, সে স্বপ্ন যে তুমি ভেঙে ফেলেছো। অদিতি বলল, আবার নতুন করে স্বপ্ন সাজাও, এবার যে যত কিছুই বলুক না কেন আমি তোমাকে ছেড়ে আর যাব না। আমি বললাম, সম্ভব না। অদিতি বলল, কেন সম্ভব না? তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো। আমি কথা দিচ্ছি, এবার মহাপ্রলয় হলেও তোমাকে ছেড়ে চলে যাব না। অদিতি এ বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি বললাম, তুমি অনেক মিথ্যাবাদী হয়ে গেছো। বাসর রাতেও আমাকে এই সেম কথাই বলেছিলে। প্রকৃতপক্ষে তুমি কি সেই কথাটা রাখতে পেরেছো? অদিতি নিশ্চুপ। অদিতির নিশ্চুপ থাকা দেখে মুখে শুকনো হাসি হেসে বলে উঠলাম, আচ্ছা থাক ওসব কথা, এখন চাইলেও আর আমার লাইফ থেকে নরক নামক শব্দটি সরাতে পারবো না। এই বলে অদিতিকে ছেড়ে চলে আসতে যাব, এর মধ্যে অদিতি আমার হাত ধরে বলে উঠল, কোথায় যাচ্ছ? আমি বললাম, এই সুন্দর পৃথিবীটা একটু ঘুরে দেখি, যদি আর সুযোগ না পাই। এই বলে অদিতির হাত ছাড়িয়ে নিজের কলেজ লাইফের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলাম। অপরদিকে অদিতি কান্নায় ভেঙে পড়ল। অদিতিরও অনেক স্বপ্ন ছিল তার সন্তান হবে, তাকে ঘিরে আনন্দ উল্লাস করবে, কিন্তু মাঝখান থেকে কালো ঝড়ে সবকিছুই কেমন জানি এলোমেলো করে দিল, এবং কি তাদের স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বিষে রূপান্তরিত হয়ে গেল। এভাবেই কয়েক মাস কেটে গেল। এখন রনির শারীরিক অবস্থা একটুও ভালো নেই। যখন তখন কাশির মাঝে রক্ত বের হয়, তা দেখে বাড়ির সবাই ভালো করেই বুঝতে পারত সে আর বাঁচবে না। সবচেয়ে অদিতি বেশি কষ্ট পেত, তারও যে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। একটা নারী স্বামীর চোখে যখন অবহেলিত হয়ে যায়, তখন পৃথিবীর সমস্ত সুখের জোয়ার ভাটা এনে দেওয়া হোক না কেন, তাতে তার বিন্দুমাত্র আনন্দ অনুভব হয় না। সেদিক থেকে অদিতিও ভালো নেই। প্রত্যেক প্রহর তাকে ভয়ে থাকতে হয়, কখন যে তাকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই ভেবে। রনির বাবা মা ভাইয়া তারাও অনেক ভয়ে আছে, কখন যে কি হয়ে যায়। এ নিয়ে তারা অনেক ভালো মানের চিকিৎসা করার পরিকল্পনা করে এবং রনিকে বলে, বাবা আমরা তোকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাচ্ছি, সেখানে ক্যান্সারের ভালো মানের চিকিৎসা করা হয়, আমার বিশ্বাস সেখানে গেলে তুই ভালো হয়ে যাবি। আমি বললাম, মিছে সান্ত্বনা নিয়ে আর বাঁচতে চাই না। ক্যান্সার রোগে মানুষ বাঁচে না, সেটা আমি ভালো করেই জানি। সুতরাং যতদিন বেঁচে আছি এমনি থাকবো, চিকিৎসার কোনো
কোনো দরকার নেই। এই বলে নিজের রুমে চলে আসলাম। উপস্থিত বাবা মা, বড় ভাইয়া, অদিতি তারা সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। অদিতি তো আমার পেছনে পেছনে আসতে লাগলো। দরজা ঠেলে রুমে প্রবেশ করব, এর মধ্যে অদিতি এসে বলল, কি পাগলামো শুরু করলে বলো তো? আমি বললাম, কোথায় পাগলামো করলাম? অদিতি বলল, তোমাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাচ্ছে আর তুমি যেতে চাচ্ছ না, এটা কি ধরনের পাগলামো বলো? আমি বললাম, তোমরা আমার পেছনে এভাবে লেগেছো কেন? আমি বলছি সিঙ্গাপুর যাব না তো যাব না, এটাই ফাইনাল। অদিতি কান্না করে বলল, প্লিজ না করো না, এভাবে চলতে থাকলে যে তোমাকে সত্যি হারিয়ে ফেলবো। আমি বললাম, ট্রিটমেন্ট নিয়ে বাঁচার কোনো ইচ্ছা আমার নেই। যতদিন মেডিসিন ছাড়া উপরওয়ালা আমাকে রাখবে ততদিন বাঁচবো, এছাড়া কোনো ট্রিটমেন্টে আমি বিশ্বাস করি না। অদিতি বলল, তারপরও তোমাকে চিকিৎসা নিতে হবে। বুঝতে পারছো না কেন? তোমার শরীরে যে রোগটা বৃদ্ধি হতে চলেছে তা যে কোনো সময় অঘটন ঘটাতে পারে। আমার কথা কি তুমি একবারও ভাববে না? আমি নিশ্চুপ। অদিতি বলল, আমি তোমার সঙ্গে কিছুদিন অবহেলা করেছি দেখে তোমার ইগো নিয়ে পড়ে আছো, কিন্তু তুমি যে আমাকে একটা বছর ধরে অবহেলা করে আসছো সেটা কি একবারও ভেবেছো? তোমার আচরণে রোজ কতটা কষ্ট পেতে হয়েছে আমাকে। আমি নিশ্চুপ। অদিতি বলল, নিজের জীবনটাকে কেন নরকের দিকে এগিয়ে দিচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ বলো তো? অদিতি কান্না করে ফ্লোরে বসে পড়ে। আমি বললাম, আমার জীবনটাকে নরক বানাতে তোমরা আমাকে বাধ্য করেছো, তাহলে আজ এত আফসোস করছো কেন? আর কি বললে? আমি তোমাকে অবহেলা করেছি? হ্যাঁ, ঠিকই ধরেছো। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো ভালো করেই জানতে, যাকে একবার আমার মন থেকে বের করে দেই তাকে দ্বিতীয়বারের মতো কাছে নেই না। অদিতি নিশ্চুপ। আমি বললাম, অদিতি, আমার আজও মনে পড়ে তোমাদের বাড়িতে যখন তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তুমি সেই সুযোগ নিয়ে আমাকে নানা কথায় অপমান করেছিলে। সেদিন থেকেই তোমার নাম আমার মন থেকে একেবারে উঠে গেছে। সেদিন মনস্থির করেছিলাম তোমাকে আর আমার সংস্পর্শে নিব না। অদিতি নিশ্চুপ হয়ে কান্না করে যাচ্ছে, বলার মতো কোনো ভাষা তার নেই। এভাবেই রনি তার মরণব্যাধি রোগকে বরণ করে নেয়। পরিবারের সকলেই তাকে জোরপূর্বক সিঙ্গাপুরে নিয়ে যেতে চাইলেও তাদের মুখের উপর না করে দেয়, যার দরুন দিনে দিনে তাকে ক্যান্সার গ্রাস করে ফেলে। রনির এমন অবস্থা দেখে তার বাবা মা অদিতি বেশি কান্না করত, কিন্তু রনিকে তারা কোনো চিকিৎসা করাতে পারত না। তার একটাই জিদ, মরে যাবে তবুও কোনো ট্রিটমেন্ট সে নিবে না। একদিন বিছানায় শুয়ে থাকা অবস্থায় কাশি দিতেই নাক মুখ থেকে রক্ত বের হতে লাগলো। অদিতি এ দৃশ্য দেখে দ্রুত তাকে সাহায্য করতে কাছে আসতেই রনি আক্ষেপ নিয়ে বলে উঠল, আমার কাছে এসো না, আমি ঠিক আছি। অদিতি কান্না করে বলল, তোমার নাকে মুখে রক্ত বের হচ্ছে, এবার তো হসপিটালে নিয়ে যেতে নিষেধ করো না প্লিজ। আমি বললাম, হসপিটালে নিয়ে যাবার সময় শেষ অদিতি, আর হয়তো কয়েকদিন কয়েক মিনিট তোমাদের সঙ্গে কথা বলতে পারবো। অদিতি বলল, না, তোমার কিছুই হতে দিব না, আমি এখনই বাবা মাকে ডাকছি। এই বলে অদিতি মা বলে চিৎকার দিতেই বাড়ির সকলেই রুমে এসে ভিড় জমা করলো। রনি প্রথমে তার বাবা মাকে ইশারা করে কাছে যেতে বলল। তার বাবা মাও দ্রুত কাছে গিয়ে বলল, বাবা, তোর কিছুই হতে দিব না, এখনই তোকে হসপিটালে নিয়ে যাব। রনি বলল, মা বাবা তোমরা একটু শান্ত হও, এখন হসপিটালে আমাকে নিয়ে গেলেও তারা আমাকে বাঁচাতে পারবে না। মা কান্না করে বলল, বাবা, এমন অলক্ষণে কথা মুখে বলিস না, তোর কিছু হলে আমরা কেমনে বাঁচবো? রনি বলল, আমি না থাকলে কি হবে, ভাইয়া তো আছেই। আচ্ছা মা, ভাইয়া কোথায়? তাকে যে দেখছি না। এর মধ্যে রাকিব এসে তার ভাইয়ের এমন অবস্থা দেখে পাগলামো সুরে বলে উঠল, তোমরা এখনো রনিকে হসপিটালে না নিয়ে এখানে বসে আছো কেন? রনি বলল, ভাইয়া, হসপিটালে যাওয়ার সময় যে আমার কাছে নেই, কিছু কথা বলার জন্যই তোমাকে খুঁজতেছিলাম। রাকিব কান্না করে বলল, ছোট, জিদ করিস না, হসপিটালে চল বলছি। আমি বললাম, ভাইয়া প্লিজ কথাগুলো শোনো, নয়তো এই সুযোগটাও আর পাবো না। রাকিব ভাইয়া কান্না করতে করতে বলল, বল, শুনছি। আমি বললাম, ভাইয়া, আমি তো আর তোমাদের মাঝে থাকবো না। সবাই বলে মৃত্যুর সময় তার আপনজনদের কাছে নাকি ক্ষমা চাইতে হয়, সেদিক থেকে তোমরা তো আমার আপনজন, তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিও, আর মা বাবা তোমরাও আমাকে মাফ করে দিও। বাবা কান্না করে বলল, বাবা, এসব বলে আমাদের কষ্টটা আর বাড়িয়ে দিস না। আমি বললাম, বাবা, অদিতিকে একটু এদিকে আসতে বলো, তার সঙ্গে কথা আছে। এ কথা বলা মাত্রই অদিতি বলল, আমি এখানে আছি, তুমি বলো। অদিতি কান্না করে চোখগুলো নিমিষেই ফুলিয়ে ফেলেছে। আমি বললাম, অদিতি, তোমার সঙ্গে যে অনেক অন্যায় করে ফেলেছি, পারলে মাফ করে দিও। অদিতি নিশ্চুপ হয়ে শুধু চোখের জল ফেলছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। এর মধ্যে রাকিব সবাইকে সরিয়ে দিয়ে যখন তার ভাইকে কোলে করে হাসপাতালে নিয়ে যেতে ধরবে, তখন দরজা পার হবার পরই রনির হাত পা আচমকাই ছেড়ে দিল। নিমিষেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। রাকিব বিষয়টা আজ করতে পেরে তার ভাইকে সোফায় শুইয়ে বারবার ডাকতে থাকে, কিন্তু তার পক্ষ থেকে কোনো রেসপন্স পায় না রাকিব। মনের মধ্যে আরো ভয় চেপে গেল। রাকিব তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গেলে ডক্টর তার ভাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করে মৃত ঘোষণা করে দেন। নিমিষেই রনির পরিবারে কান্নাকাটির একটা রোল পড়ে যায়। অদিতি তার স্বামীর মৃত্যুর কথা শুনে অজ্ঞান হয়ে হাসপাতালের ফ্লোরে ঠাস করে পড়ে যায়। কেউ রনির মৃত্যুর বিষয়টা যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর অ্যাম্বুলেন্সের মাধ্যমে রনির লাশ বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দাফন কাফন হয়ে গেল। অপরদিকে তার বাবা মা, ভাইয়া এবং তার সহধর্মিনী অদিতি, তারা যেন কান্নাকাটি করে পাগলের মতো আচরণ করতে শুরু করেছে।
এলাকার মানুষজনেরা তাদেরকে সামলে নিয়ে দ্রুত রনির কবর দিয়ে দেয়। যে যার মতো সবাই চলে গেল। কিছুক্ষণ পর অদিতি তার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আর আর্তনাদ প্রকাশ করছে। তবে সেই কান্না, চিৎকার, আর্তনাদের কোনো মূল্যই নেই। পরিশেষে সব গল্পই সমাপ্ত হয় না, কিছু গল্পের কথাগুলো অসমাপ্তই রয়ে যায়। মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। সেই ভুলের কারণে আজ রনি নামের মানুষটা গল্প থেকে হারিয়ে গেল আর পাঠক পাঠিকাদের দিয়ে গেল বোঝার মতো অনেক কিছু।